আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমি মূলত একটা কমিক স্ট্রিপের মতন করতে চলেছি। ওকে, দ্যাট উইল বি আউট অ্যান্ড আউট ইন্টারেস্টিং। ছবি থাকবে, ইলাস্ট্রেশনস থাকবে বেশি, লেখাজোকা কম থাকবে, বিকজ আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি আছে যে আমরা লেখাজোকা দেখলে একটু ঘাবড়ে যাই। তো এটা একদম গল্পের মতন বুঝবো। তো কোনো অসুবিধা থাকলে বলো। অ্যান্ড আমাদের যে দমদমের যে সেন্টারটা, সেটাও শুরু হয়ে গেছে। অফলাইন ক্লাসে শুরু হচ্ছে ফ্রম 3rd week of March। যারা যারা ইন্টারেস্টেড, আরেকবার আমি শুধু সাইটটা বলে দিই, সেই সাইটে গিয়ে এনরোল করতে হবে। সাইটটা হচ্ছে www.outwit.info। ওকে, তো দমদম সেন্টারে যারা যারা অফলাইন ক্লাসেস শুরু করতে চলেছ, তাদের জন্য দ্যাট ইজ দ্য লিংক। ওকে, সো আর বেশি চন্দ্রিকা না করে চলো শুরু করে দেওয়া যাক। তো আমরা আজকের মূলত প্রি হিস্টোরিক পিরিয়ডটাকে শুরু করব, স্টোন এজ, এবং এটা একটা সিকোয়েন্সে চলতে থাকবে। এখন প্রশ্ন হলো যে আমরা পুরো জিনিসটাকে একদম ইনিশিয়েশন থেকে শুরু করব এবং পড়তে পড়তে যাবো। ডেফিনেটলি তার উপর যা পরীক্ষায় যা কোয়েশ্চেন্স আছে, যা কিছু রয়েছে, সেটা তো থাকবেই। তার সাথে সাথে আমরা এখানে বেসিক্যালি নলেজটাকে গ্যাদার করব। ওকে, এটা খুব দরকার, এবং এই জায়গাগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে সাবজেক্টের প্রতি ইন্টারেস্টও আসে না, অ্যান্ড দেন কম্পিটিটিভের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়। আচ্ছা, শুরু করার আগে কয়েকটা জিনিস একটু বলি। সেটা হচ্ছে, তোমরা কি কেউ জানো যে আমরা যে এখন যে প্রেজেন্ট যে হিউম্যান স্ট্রাকচার যেটাকে বলছি, তার সায়েন্টিফিক নামটা কি? কেউ কি জানো? Homo sapiens sapiens. Homo sapiens sapiens. Homo sapiens sapiens. Okay, and we have evolved from, don't say apes, আমরা apes থেকে তো করেছি, কিন্তু ঠিক আমাদের আগের যে আর কি আমরা যার থেকে ইভলভ হয়েছে, আরো ফার্দার ইভলভ হয়েছি, সেই স্পিসিসটার নাম কেউ জানো? তার সায়েন্টিফিক নেম এনিওয়ান? ওকে, আমি বলি Homo erectus কি? Homo erectus, yes, that's the point, Homo erectus। এবং আরেকটা জিনিস বলি, আমাদের যে স্ট্রাকচার, যা ক্রোমোজোমাল স্ট্রাকচার, যা ডিএনএ স্ট্রাকচার, এটার 90% মিল কোন ম্যামলের সাথে আছে বলতো? গরিলা। গরিলা, শিম্পাঞ্জি। ওকে, বেসিক্যালি শিম্পাঞ্জি কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট একটা অ্যানিমেল। ওকে, তো যাই হোক, সো দেখতে পাচ্ছি। সো হাউ ইট অল স্টার্টেড, বেসিক্যালি ইটস আ প্রোলগ। ওকে, হাউ ইট অল স্টার্টেড, দেখো, উই হ্যাভ আ কমন অ্যানসেস্টার। ঠিক আছে, কমন অ্যানসেস্টার বলতে আমরা এপস বলছি। ঠিক আছে, 6.5 মিলিয়ন ইয়ার্স এর এগোর গল্প। কিন্তু সেখান থেকে দুটো পর্যায়ের আসে। একটা হচ্ছে হিউম্যানস, অনেকটা জনি ব্রেভোর মতন দেখতে হয়েছে, আর একটা হচ্ছে শিম্পাঞ্জি। ওকে, শিম্পাঞ্জিরা ফার্দার বা ওদের এভলিউশন প্রসেসটা অনেক স্লো কম্পেয়ার টু হিউম্যানস। তো হিউম্যানসরা অনেক তাড়াতাড়ি কিন্তু ইভলভ করে যায়। এবার যদি আমরা এই দুজনকে রেফারেন্সে নিই, মানে হিউম্যানস এবং শিম্পাঞ্জিকে যদি রেফারেন্সে নিই, there are a lot of similarities. In fact, to be more precise, 90% similarities আছে। Okay, but there are certain disparity as well. কিছু বৈষম্য রয়েছে। সিমিলারিটির মধ্যে কিরকম কি কি সিমিলারিটি আছে তোমরা শুনলে, এটা জানলে অবাক হয়ে যাবে যে the tools we use, ওকে, আমরা প্রাচীনকালে বা প্রাগৈতিহাসিক কালে যে টুলস ব্যবহার করতাম, ফর এক্সাম্পল স্ক্রিপার্স, বিউরিনস। ঠিক আছে, আমরা এগুলো প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করবো। আমি ইংলিশ টার্মসে বলছি, আমি প্রত্যেকটা এখন আলোচনা করবো, বুঝতে পারবে। স্ক্রিপার্স, বিউরিনস, এই টুলস গুলোর রিসেন্ট সায়েন্টিফিক রিসার্চেস সাজেস্ট যে শিম্পাঞ্জিরাও কিন্তু এই টুলস ইউজ করে। ওকে, করছে, তার মানে দে আর কনস্ট্যান্টলি গোয়িং থ্রু এভলিউশনস। অপোজেবল থাম্বস। ওকে, তোমরা সকলেই, আমরা কয়েকটা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস তোমাদের কিছু কিছু বলতে থাকো, তোমরা একটু জাস্ট মিলিয়ে নিও। তোমরা যারাই আছো এখন কথা আমার শুনছো, তারা দুটো হাতের তালু দেখো। ওকে, দুটো হাতের তালু দেখলে দেখবে যে ডান হাতের যে বুড়ো আঙুল থাম্ব এবং লেফট হ্যান্ডের যে বুড়ো আঙুল সেটা অপোজিট। ওকে, এটা কিন্তু একটা বেসিক ফিচার, এটা হিউম্যান ফিচার, একটা সিমিলারিটি আছে, এটা শিম্পাঞ্জিরও থাকে। অপোজেবল থাম্বস। এবং শুনলে খুব অদ্ভুত লাগবে, বিয়ার্ডস, ছেলেদের যে দাড়ি হয়, এটাও কিন্তু শিম্পাঞ্জির সাথে মিলে যাচ্ছে। মানে এরকম অনেক কিছু রয়েছে, আমি জাস্ট তিনটেকে বললাম। বাট দেন হোয়াট মেক্স আস ডিফারেন্ট ফ্রম শিম্পাঞ্জি? ওকে,
আমরা কেন শিম্পাঞ্জি নয়, জাস্ট বিকজ অফ টু ফ্যাক্টস। আমাদের যে ব্রেন বা যেটা ক্রেনিয়াল ক্যাপাসিটি, যেটা ব্রেন ক্যাপাসিটি যেটাকে বলি, সেটা অনেক বেশি, বিকজ আমরা ইউজ টু উইথ র্যাশনাল কাইন্ড অফ থিঙ্কিং। ওকে, এই জাস্ট আমি একটা কমিক্যালি বলছি, টু বি অর নট টু বি, শেক্সপিয়ারের কোটটা। এই সমস্ত চিন্তা ভাবনা, শেক্সপিয়ার তো একজন মানুষ এট দ্য এন্ড অফ দ্য ডে, তো তার মাথায় যে এই সমস্ত ফিলোসফিক্যাল বা দার্শনিক চিন্তা ভাবনা আসছে, টু বি অর নট টু বি, that is nothing but a result, a manifestation of a bigger brain which is capable of rational thinking. Okay, and secondly, যেটা আমাদের শিম্পাঞ্জিদের থেকে আলাদা করে দিচ্ছে, is the skeletal structure. আমরা আজকে দু পায়ে দাঁড়াতে পাচ্ছি, ওকে, এবং দুটো হাত যেটাকে কমপ্লিটলি ইউজ করতে পারছি ফর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, এবং যেটা আমাদের এভলিউশন প্রসেসটাকে অনেকটা বেশি ক্যাটালাইজ করেছে, যেটা শিম্পাঞ্জিরা করছে, রাইট? এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যে আমাদের মধ্যে কিন্তু এখনো এই মুহূর্ত অব্দি এভলিউশনস হয়ে চলেছে। ওকে, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আমি কিন্তু একটু জিজ্ঞেস করতে থাকবো যে ক্লিয়ার হয়েছে কিনা। তো আই গেস এত অব্দি ক্লিয়ার। কারোর কোনো প্রশ্ন নেই? না। Okay, so let's go for a let's go for a practical example. আমার ভয়েসটা যাদের যাদের কাছে যাচ্ছে প্রত্যেককে একটা ছোট রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমার বাঁ হাত বা ডান হাত, আমি দেখতে পাচ্ছি না, বাট তোমরা এটা করো, তোমার ডান হাতটা কেন, ওকে, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ডেও করতে পারো, তোমার যে থাম্ব আছে সেই থাম্বটাকে পিঙ্কি বলতে মানে আছে কেরি আঙুল, করে আঙুল আর লাস্টে যে আঙুলটা থাকে, ছোট আঙুলটা থাকে, ওটাকে টাচ করো, লিটল ফিঙ্গার যেটাকে বলি, ওটাকে টাচ করো, এবং টাচ করে হাতটাকে একটু উপরে তোলার চেষ্টা করো, লাইক তোমার যে পামটা রয়েছে এটাকে একটু উপরের দিকে তোলার চেষ্টা করো। আমরা কি সবাই করছি এটা? বুঝতে পারছি না কি বললে, আরেকবার বলো। আমাদের যে বুড়ো আঙুলটা আছে, ডান হাত বা বাঁ হাতের যে বুড়ো আঙুলটা রয়েছে, থাম যেটা রয়েছে, সেটাকে দিয়ে লিটল ফিঙ্গার বা কড়ি আঙুল যেটাকে বলে, সেটাকে একটু টাচ করো। ওকে, সেটাকে টাচ করে পামটাকে একটু উপর দিকে তোলো, মানে রিস্টটাকে একটু উপর দিকে তোলো, রিস্টটাকে একটু উপর দিকে তোলো, টুয়ার্ডস দ্য স্কাই। এইবার এখানে তোমরা কেউ কেউ দেখতে পাবে যে তোমার হাতের কবজির কাছে ডান দিকে কারুরটা প্রোট্রিউড করছে, কারুর দেখবে ওখানে মাসেলটা বেশি প্রোট্রিউড করছে, কারুর দেখবে একদমই মাসেল প্রোট্রিউড করছে না। কার কার করছে একটু বলতে পারবে, বা করছে কি আদৌ? স্যার নট ক্লিক হিয়ার, বুঝতে পারলাম না, মানে বুঝতে পারিনি কি বলতে চাইছেন। বলতে চাইছি যে তোমার হাতের যে বুড়ো আঙুলটি রয়েছে এবং তোমার ওই একই হাতের যে কড়ি আঙুলটা রয়েছে সেই দুটোকে টাচ করো। হ্যাঁ স্যার করেছি। করে যে রিস্টটাকে আছে সেই রিস্টটাকে একটু স্কাই এর দিকে পয়েন্ট করো। অ্যাকচুয়ালি এটা একটু দেখালে সুবিধা হতো আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি দেখাচ্ছি। জাস্ট আ সেকেন্ড। তো যখন আমরা পুরো জিনিসটাই করছি একটু ইন্টারেস্টিং ভাবেই করি, পুরো জিনিসটা আমরা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে দিতে শেখাই। ওকে, আমার ভিডিও দেখা যাচ্ছে? আমায় দেখা যাচ্ছে কি? না, দেখতে পাচ্ছি না। না স্যার দেখা যাচ্ছে না। জাস্ট আ সেকেন্ড। Am I visible right now? Yes sir, yes sir. Yes sir. Okay. সো যেটা করবে সেটা হচ্ছে এইভাবে তোমার বুড়ো আঙুলটা, হাতের বুড়ো আঙুলটা আর পোড়ে আঙুলটাকে টাচ করো। ওকে, কিপিং দ্য 3 fingers aside. ক্লিয়ার? এবার এটা করার পর হাতটাকে না তুমি নর্মাল রাখো, নর্মাল সারফেস লেভেলে রাখো, আর যে রিস্টটা আছে এটাকে 90 ডিগ্রি তোলো, লাইক দিস। ওকে, স্ট্রেট রেখে 90 ডিগ্রি জাস্ট উপরে তুলতে হবে। নাও ক্লিয়ার? Yes sir. এবার এই জায়গাটা, এইখানটা দেখো কারোর কোনো মাসল প্রোট্রিউড করছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, এটা আমি বলে দিই, কারোর প্রোট্রিউড করবে, কারোর প্রোট্রিউড করবে না। আমার করছে দাদা।
আমার করছে না। করছে না, ওকে। কার কার করছে? করছে স্যার। করছে, ওকে। সো বেসিক্যালি এটা কিন্তু একটা এভলিউশন, যেটা মধ্যে থেকে আমরা অ্যাট প্রেজেন্ট যাচ্ছি, ঠিক আছে? অনেকের দেখবে এটা করবে, অনেকের করবে না, ওকে। এটা কেন হয়? বিকজ অফ দ্য রিজন দের ইজ আ মাসল। এই মাসলটাকে বলা হয় পালমারিস লঙ্গাস, ওকে। এটা একটা মেডিকেল নাম আছে, পালমারিস লঙ্গাস বলা হয়। তোমরা দেখবে যে সমস্ত সেলিব্রিটিরা রিনোপ্লাস্টি মানে নাকের সার্জারি করছে, অনেকে আছে তো এখন প্রস্থেটিক সার্জারিজ করে বা প্লাস্টিক সার্জারি করে, তো সব সময় জানবে এখান থেকে মাংসটাকে কেটে বা মাসলসটাকে কেটে কিন্তু করা হয়। এন্ড দিস ইজ আ ভেস্টিজিয়াল অর্গান, মানে ভেস্টিজিয়াল মাসল। যেরকম অ্যাপেন্ডিক্স হচ্ছে ভেস্টিজিয়াল মাসল, তার এক সময় ইউজ ছিল কিন্তু এখন নেই। সিমিলারলি এটারও কিন্তু পালমারিস লঙ্গাস, এটা ম্যামেলসদের মধ্যে থাকে এবং হিউম্যানসদের মধ্যে কারুর কারুর থাকবে, কারুর কারুর থাকবে না। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। এটা কিন্তু একটা এভলিউশন এবং আমরা এভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম কিন্তু দেখছি এখানেই 21 জনের মধ্যে দেখতে পেলাম কারুর কারুর করছে, কারুর কারুর করছে না, বিকজ উই আর গোয়িং থ্রু দিস পার্ট। আরেকটা জিনিস বলছি, তোমার খুব সুন্দর কিছু গান শুনলে বা তুমি ভয় পেলে বা কোনো রোমান্টিক মুভি দেখলে বা খুব সুন্দর কোনো গান বা ছবি দেখলে, অনেক সময় দেখেছো লোম খাড়া হয়ে যায়, যেটাকে আমরা গুস বাম্পস বলি, রাইট? এই ইয়েস স্যার। এই গুসবাম্পসটাও কিন্তু এটা আমাদের আমরা আমাদের ইচ্ছা মতন করতে পারি না, রাইট? এটা আমরা কি আমাদের ইচ্ছা মতন করতে পারি? আমি 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 চাইলে কি আমার হাতের লোম করতে পারি না? অ্যারাকনয়েড পিলি মাসল গুলো যে হয়। এক্স্যাক্টলি, এটা এই মাসলটার নাম হচ্ছে অ্যারেক্টর পিলি, ঠিক আছে? এই অ্যারেক্টর পিলি হচ্ছে আমাদের যে লোম গুলো রয়েছে বা হেয়ার্স গুলো রয়েছে সেটাকে সোজা করে দেয়। এইটা মূলত এটাও কিন্তু একটা এভলিউশন থিওরির আন্ডারে পড়ে। আমরা এখন এটা করতে পারি না। আগে যেটা করতে পারতাম, যখন আমরা হোমো ইরেক্টাস পর্যায়ে ছিলাম, তখন যেটা করতে পারতাম যে খুব ঠান্ডা লাগলে, ওকে, আমরা কিন্তু যেরকম ভাবে দেখবে বিড়ালরা বা পাখিরা যেভাবে নিজেদেরকে ফুলিয়ে নেয়, ওকে, সেভাবে কিন্তু আমরা আমাদের লোমগুলোকে খাড়া করতে পারতাম। অনেক সময় দেখবে কোনো অ্যানিমালস, মূলত বিড়াল টেরাল দেখবে ওয়ার্নিং দেওয়ার জন্য কিন্তু লোম খাড়া করে দেয়। এটা আমরাও পারতাম, বাট এখন আর পারি না। দাদা এখানে সেন্সেশনের কোনো ব্যাপার থাকে না? সেন্সেশন ঠিক বলবো না, এটা মূলত যখন আমরা এক্সাইটেড হয়ে যাই, আমাদের অ্যাড্রিনালিন হরমোন রিলিজ করতে শুরু করে এবং আমরা জানি সেখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফাইট অর ফ্লাইট, আইদার তুমি পালাবে অথবা ফাইট করবে সিচুয়েশনটা। তো এটার জন্য কিন্তু লোমটা খাড়া হয়, অ্যারেক্টর পিলি বলে যে মাসলটা আছে সেটা করে। ক্লিয়ার? এটা আগে ছিল, এটা আমাদের আগে ইনবর্ন ইননেট ছিল, এটা হতোই, এখন এটা হয় না। ক্লিয়ার? কারণ যদি মাইকটা একটু ডিস্টার্ব করছে, আমি বলবো মাইকটা একটু বন্ধ রাখতে। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হবে, কিন্তু একটু স্ট্রেসড হবে। আমি সকলকেই বলবো যে একটু সময় নিয়ে থাকতে, কারণ খুব অনেক কিছু অন্য রকম ভাবে পড়াবো, তো ভালো লাগবে আশা করি। ওকে, দেন আরেকটা ফিচার আছে, আমি আর বেশি ফিচার নিয়ে বলবো না, আর দুটো ফিচার বলবো যেগুলো আমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে কি কি এভলিউশনস হচ্ছে। আরেকটা ফিচার হচ্ছে যে দেখবে বিড়াল বা অন্যান্য জন্তু জানোয়ার যারা আছে, কোনো আওয়াজ হলে না তারা কানটাকে রোটেট করে, সেই অনুযায়ী যত সূক্ষ্ম আওয়াজই হোক না কেন কানটাকে রোটেট করতে পারে। এটা 3 ধরনের মাসেলের জন্য হয়, আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না। মানে আমাদের যে ইয়ার আছে, ইয়ারের পাশে 3 ধরনের মাসেলস থাকে বা থাকতো। এটা যদি কান হয়, তো এখানে যে মাসেলটা থাকতো তার নাম হচ্ছে অরিকুলারিস অ্যান্টেরিয়র, এরকম ভাবে সুপিরিয়র এবং পস্টেরিয়র। এই 3টে মাসেলের জন্য দেখবে বিড়ালরা কান খুব সূক্ষ্ম আওয়াজ হলো তারা কিন্তু ঠিক কোথায় সোর্স অফ সাউন্ড কোথায় সেটাকে রিলোকেট করতে পারে। সেটা আমরাও পারতাম, কিন্তু এখন আর পারি না। আরেকটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যে আমাদের টেল বোন। এটা আগে যখন আমরা ছিলাম আমাদের টেল ছিল, অনেক মানুষ অনেক বাচ্চার এখনো টেল হয়, ওকে, এটা কিন্তু খুব হাস্যকর জিনিস নয়, বাট এটা হয়। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন আমাদের মধ্যে রয়ে গেছে, বাট সেটা কিন্তু যত বড় হচ্ছি আমরা তত এটা আমাদের মধ্যে থেকে চলে যায়, সেটা হচ্ছে পালমার গ্রাস্প রিফ্লেক্স। আমি এত কিছু ডিটেলসে যাব না, ছোট্ট ভাষায় বলে রাখি, বাচ্চাদের, সদ্যজাত বাচ্চাদেরকে যখন কোলে নেবে তখন দেখবে তোমায় খুব শক্ত করে ধরবে, প্রচন্ড টাইটলি কিন্তু ওরা ধরে। আমরা ভাবি যে এত শক্তি আসে কোত্থেকে ওইটুকুনি শরীরে, ওরা ভীষণ টাইটলি ধরে। পাটাকেও দেখবে ওরা পায়ের যদি
নেক্সট টাইম যখন সদ্যজাত বাচ্চা দেখবে ওরা পাটাকেও কিন্তু গ্রিপ করতে পারে, পা দিয়েও কিন্তু গ্রিপ করতে পারে, যেটা আমরা পারবো না এখন। এটা কিন্তু আমাদের একটা এভলিউশন প্রসেসের মধ্যে থেকে যাচ্ছে, ছোটরা এখনো পারে, আমরা পারবো না। ক্লিয়ার? সো ইন দ্যাট সেন্স আমি এটা বলতে চাইছি এত কিছুর মধ্যে থেকে যে আমরা এখনো পর্যন্ত কনস্ট্যান্টলি এভলিউশনের মধ্যে থেকে যাচ্ছি। ক্লিয়ার? এত অব্দি কোনো ডাউট আছে? না, ক্লিয়ার আছে। না স্যার। ওয়েল দেন কি হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখা যাক। পরের ছবিটা দেখতে পাচ্ছি, আমি তোমাদের অ্যাসিওর করছি কোনো লেখা থাকবে না। ইট উইল বি মোর আর লেস লাইক আ কমিক স্ট্রিপ। মনে করবো একটা 1.5 ঘন্টা ধরে একটা কমিক শো দেখবো। আমরা কয়েকটা প্রশ্ন এখনো রয়ে গেছে, প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না। ছবি দেখতে পাচ্ছ না? এরকম কেউ আছো যে ছবি দেখা যাচ্ছে না কারোর? সবাই কি দেখতে পাচ্ছি যে সেইটুকুনি বলো। ইয়েস স্যার। দেখতে পাচ্ছি। পাচ্ছি না। একবার আমি বলবো রিফ্রেশ করে নিতে। ওকে, সো আমরা এখানে যেটা দেখাচ্ছি যে কিছু প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নগুলোর কোনো উত্তর আসেনি। যারা অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়েছো, অ্যানথ্রোপোলজি আমি পড়াবো, সেখানে এগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কিন্তু হিস্ট্রি ক্লাস এতটা বেশি আলোচনা করবো না। জাস্ট একটু বলে রাখি যে এই যে স্কেলিটাল স্ট্রাকচারস গুলো দেখছো, এগুলোর এক একটা বয়স রয়েছে। ওকে, মানে এটা ধরো আজ থেকে 1.5 লক্ষ বছর আগে দেখতে পাওয়া গেছিল, তারপর 1 লক্ষ বছর আগে, এরকম। তো কিছু কিছু সিকোয়েন্সিয়াল চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, বাট এখানে একটা হিন্ড্রেন্স আমরা দেখতে পাই। হিন্ড্রেন্সটা কিরকম? যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মিসিং লিঙ্ক থাকে, যেগুলোকে আমরা বলছি এভলিউশনারি ডেড এন্ডস, কারণ সেগুলো হয়তো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। হয়তো এই যে স্কেলিটাল স্ট্রাকচারটা দেখছো বা স্কালটা দেখছো, তার সাথে এই স্কালটার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, কিন্তু এই যে পদ্ধতি বা ক্রোনোলজিক্যালি এই স্কালস গুলোকে একটা সিরিজে সাজানো যেতে পারে, সাজানো যায়, সেটা সম্ভব নয়। কারণ এখানে এমনও কিছু স্কালস রয়েছে, এমনও কিছু মাঝামাঝি অবস্থার কিছু মিসিং লিঙ্ক রয়ে গেছে, যাদেরকে আমরা এভলিউশনারি ডেড এন্ডস বলছি। ওকে, যেদিন আমাদের এই পুরো সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু বায়োলজিতে প্রচুর এগিয়ে যাব। ক্লিয়ার? ওকে, আচ্ছা সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছি এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এই যে চিন্তা ভাবনাটা শুরু হলো কিভাবে, মানে এই মানুষকে নিয়ে, মানুষের ইতিহাসটাকে নিয়ে চর্চা, এই চর্চাটা শুরু হয় কবে থেকে? চর্চাটা শুরু হয় তবে থেকেই যবে আফ্রিকাতে 2 লক্ষ বছর পুরনো একজন মানুষের বোনস পাওয়া যায়, এবং সেই মানুষটির ঠিক পাশেই একটা বাইসন জাতীয়, এখানে ছবিটা এঁকেছে, একটা বাইসন জাতীয় অ্যানিমালের ছবি দেখতে পাওয়া যায়, মানে স্কেলিটাল দেখতে পাওয়া যায়, স্কেলিটাল। এবং তার সাথে এই ধরনের একটা ওয়েপন দেখতে পাওয়া যায়, ওয়েপনের অবশিষ্ট। এটা বলছি 2 লক্ষ বছর আগে আফ্রিকাতে খুঁজে পাওয়া যায়। এবার মানব সভ্যতার ইতিহাস কিন্তু তখন থেকে আমরা সাইন্টিফিক্যালি সেটাকে পড়াশোনা করতে শুরু করি। কিন্তু এটা হতে পারে, সেইং অল দিস থিংস, যে হিউম্যান মে হ্যাভ ইভলভড মাচ আর্লিয়ার। এখনো আমরা কিছু এভিডেন্স পাইনি বলে আমরা বলে দিচ্ছি যে ঠিক আছে, মানব সভ্যতা শুরু হয়েছে 2 লক্ষ বছর আগে থেকে, কিন্তু নাও হতে পারে। হতে পারে আমাদের থেকেও কিছু অ্যাডভান্সড কিছু সিভিলাইজেশন ছিল, সেগুলোর মধ্যে আর যাচ্ছি না। কনস্পিরেসি থিওরিজ, এলিয়েন্স, ইউএফওস, বোকা অনেক কিছু গল্প টল্প রয়েছে, আমরা সেগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু আমাদের সভ্যতাটা শুরু হচ্ছে, মানব সভ্যতার ইতিহাসটা শুরু হচ্ছে 2 লক্ষ বছর আগে থেকে, যেখানে আফ্রিকার একটা জায়গায় এইরকম একটা স্কেলিটাল দেখতে পাওয়া যায়, তার সাথে একটা বাইসনের ছবি দেখতে পাওয়া যায়, এবং তার সাথে এরকম একটা তোমার অস্ত্র দেখতে পাওয়া যায়। এবার এই আফ্রিকান হান্টারটাকে ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল এভিডেন্স অফ হোমো ইরেক্টাস, যারা নাকি ঠিক আমাদের পূর্বসূরি, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের ঠিক পূর্বসূরি। এবং ফার্দার রিসার্চেস অন দ্য সয়েল অফ আফ্রিকা হ্যাজ unearthed certain evidences that also proves যে এই হোমো ইরেক্টাসরাই কিন্তু আগুন আবিষ্কার করে। দে হ্যাভ ইনভেন্টেড ফায়ার। সো এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসে যে কোন প্রজাতি বা কোন স্পিসিস মূলত ফায়ার আবিষ্কার করে, হাউ দে ইনভেন্টেড ফায়ার।
and that the answer will be Homo erectus. Clear? And আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে, আমি কোয়েশ্চেন লিখে দিচ্ছি। We all inherited our DNAs from Homo erectus. আজকের ডেটে যে ডিএনএ স্ট্রাকচার দেখছো, we have all inherited them from Homo erectus. Am I clear? এবং মানব সভ্যতার ইতিহাসে আগুনের আবিষ্কার, মানব সভ্যতার যে সিকোয়েন্সটা আছে সেটাকে অনেক ধাপ এগিয়ে দেয়। ওকে, কিভাবে ফায়ার আবিষ্কার হয়েছিল, অনেক রকম থিওরিজ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে বাজ পড়লো গাছের ওপর এবং গাছ পড়ার পর সমস্ত কিছু পুড়ে গেল। অনেক সময় দেখা গেল সেই জঙ্গলের মধ্যে, বা দাবানল যেটাকে বলি, অনেক সময় দাবানল হলো, জঙ্গলের মধ্যে লোকজন দেখলো যে পশু পাখি সব মরে গেছে কিন্তু রোস্টেড হয়ে গেছে, এবং রোস্টেড জিনিসগুলো খেতেও ভালো লাগে। অ্যান্ড দেন মনে হলো যে এই ক্ষমতাটাকে যদি আমরা নিজেদের মধ্যে করায়ত্ত করতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাবো। এরকম চিন্তা ভাবনা থেকে ফায়ার ইনভেন্টেড হয়। দ্যাটস ডিফারেন্ট টপিক অলটুগেদার। যখন আমি অ্যানথ্রোপোলজি অপশনাল নেব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। নেক্সট স্লাইড দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি। সো আমরা যে ফসিল রেকর্ডস পেয়েছি, এখানে কিছু কিছু কমেন্টস আছে জাস্ট টু হ্যাভ আ কমিক রিলিফ, ঠিক আছে? তো এগুলোকে সিরিয়াসলি নিও না, জাস্ট মজার জন্য লিখেছি। এভলিউশন সিকোয়েন্স, ওকে। তো ফসিল রেকর্ডস যেগুলো দেখাচ্ছে, এই ছবিটা দেখতে পাবে, এই ফসিল রেকর্ডস দেখো, 6 মিলিয়ন ইয়ার্স আগো আমাদের স্কেলেটাল স্ট্রাকচার কিরকম ছিল, 4 মিলিয়ন ইয়ার্স এ কেমন হলো, লাইক 3 মিলিয়ন্স এ কেমন হলো। আমি হি সেইং দ্যাট আই অলসো ফলো হিম অন টুইটার, মানে এই ভদ্রলোককে বলছে। সো 2 মিলিয়ন ইয়ার্স আগো, এন্ড ফাইনালি 1 লাখ ইয়ার্স আগো, আমরা বলতে পারি 1 মিলিয়ন ইয়ার্স আগো এই প্রপার হোমোসেপিয়েন্স বা বাইপোলার মানুষ আমরা দেখতে পাই। ওকে, এবার এই যে আমরা ফসিল রেকর্ডস এর একটা এভলিউশনারি সিকোয়েন্স বলছি, এই এভলিউশনারি সিকোয়েন্সে দুটো জিনিস, অনেক কিছু আমাদের ফিজিক্যাল চেঞ্জেস হয়েছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, বাট দুটো জিনিস যেটা আমাদের মানব সভ্যতাকে এক ধাপে, এক লাফে অনেকটা এগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইনক্রিজ অফ ক্রেনিয়াল ক্যাভিটি অ্যান্ড সেকেন্ড ইজ বাইপোলার অ্যানাটমি। তুমি যদি একটা হোমো স্যাপিয়েন্স, ওকে, আর একজন অস্ট্রালোপিথেকাসের যদি তুমি স্কাল বা হোমোনয়েডস যদি বলি, তাই হোক সেগুলোর মধ্যে পড়ে যাবো, একটা প্রপার হোমোস্যাপিয়েন্স এবং যদি আমরা তার পূর্বসূরীদের একটা স্কেলেটাল স্কাল স্ট্রাকচারকে যদি কম্পেয়ার করি, দেখবে আমাদের জ লাইন যেটাকে বলে সেটা কিন্তু অনেক উইক হয়ে গেছে। ওকে, এখানে সেটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ওয়াইড, কিন্তু থিঙ্কিং ক্যাপাসিটি কিছুই ছিল না সেখানে। আমরা এখন চিন্তা ভাবনা করতে পারি। ওকে, সো ইনক্রিজ অফ ক্রেনিয়াল ক্যাভিটি লেড টু দ্য থিঙ্কিং প্রসেস, রেশনাল থিঙ্কিং প্রসেস, রাদার দ্যান গরুর মতন সারাদিন ঘরে বসে জাবর কাটার থেকে এখন আমরা চিন্তা ভাবনা করতে পারি। ঠিক আছে? And the second thing is bipolar anatomy. নিজের দুটো পায়ে দাঁড়াতে পেরেছি, দুটো হাত আমার খালি হয়ে গেছে, সেই হাত দিয়ে আমি নানা কিছু কাজ করতে পারি, যেটা কিনা আমাকে আমার এভলিউশন থিসিসটা আরো এগিয়ে নিয়ে গেছে। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? Am I clear to you all? হ্যাঁ স্যার। এইখান থেকে একটা ইতিহাস তৈরি হচ্ছে, খুব মন দিয়ে শুনবে। সবাইকে স্লাইড দেখতে পাচ্ছি? একটু যদি মাইকটাকে অফ করো। হ্যাঁ, এই সিরিজটার নাম দিচ্ছি, এই স্লাইডটার নাম হচ্ছে আউট অফ আফ্রিকা। ওকে, মানব সভ্যতা শুরু হলো আফ্রিকা থেকে, তাহলে সারা বিশ্ব জুড়ে মানব সভ্যতা অগ্রসর হলো কিভাবে? এইখানে দুটো কোয়েশ্চেন্স আছে, যে কোয়েশ্চেন্স গুলো এখনো আনআনসার্ড। আমি বারবার বলছি এটার এখনো উত্তর পাইনি, এবং উত্তর পাইনি বলেই হয়তো কনস্পিরেসি থিওরিজ গুলো এত বেড়ে গেছে। ইউএফও টিএফ এর যেসব কথা বলছি, যাই হোক, সেটা কি জিনিস? আজ থেকে 2 লক্ষ বছর আগে আফ্রিকাতে মানব সভ্যতা প্রথম নিদর্শন দেখতে পাওয়া যায়, ক্লাস্টার করে থাকতে শুরু করে। তো একটা জায়গায় যদি তুমি অনেক দিন ধরে থাকো, তো তুমি তার ন্যাচারাল রিসোর্সেস গুলোকে ইউজ করছো, যত গাছপালা আছে সেখানে, ফল, অ্যানিমালস, ঠিক আছে, সেগুলোকে তুমি খাচ্ছ ধরে ধরে। তো তারপর কি হলো? সভ্যতা বাড়তে শুরু করলো, মানুষজন আস্তে আস্তে আফ্রিকার বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করলো। ওকে, বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করলো।
So it was between 1,50,000 to 1,20,000 years, মানে এই যে মাঝখানে 30,000 বছর, এই 30,000 বছরের মধ্যে দেখা গেল যে আফ্রিকাতে কিন্তু সমস্ত জায়গায় মানব সভ্যতা ছড়িয়ে গেল। ওকে, এইবার যারা একদম আদি বা প্রোটো যে সমস্ত যারা আর কি এখানেই শুরু করেছে, এখানেই থেকে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো যে জেনেটিক অতটা আইসোলেশন হয়নি, জিন আইসোলেশন হয়নি, ঠিক আছে। এবং এই একই কারণে দেখতে পাবো যে সাউথ আফ্রিকাতে তোমরা সব থেকে বেশি জেনেটিক ডাইভার্সিটিস দেখতে পাবে, কারণ এখানে প্রচুর ক্রস ব্রিডিং হতে শুরু করে। ওকে, যেহেতু আফ্রিকা থেকে মানুষ বিভিন্ন প্রান্তে ছড়াতে শুরু করে, বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করে, বিভিন্ন উপমহাদেশে ছড়াতে শুরু করে, সব থেকে ম্যাক্সিমাম জেনেটিক ডাইভার্সিটি আমরা আফ্রিকায় দেখতে পাবো। তুমি যদি আফ্রিকার দেখবে দুটো মানুষের মধ্যেও পার্থক্য আছে, কারোর ওদের একটা যে ফিচার থাকে যেটা হচ্ছে চুলগুলো ভীষণ কার্লি কার্লি হয়, ভীষণ রুক্ষ হয় এবং কার্লি কার্লি হয়। ওকে, দে আর ডার্ক স্কিন পিপল, ঠিক আছে। তাদের লিপস যেগুলো সেগুলো অনেক মোটা হয়। এগুলো কিছু কিছু ফিচার্স আমরা বলছি, এগুলো আমরা আফ্রিকাতে দেখতে পাবি। আবার আফ্রিকার আরেক প্রান্তে গিয়ে দেখবে সেখানে, যেরকম আমরা সাউথ আফ্রিকার কথা যদি ভাবি, সেখানে সবাই মানে সাদা চামড়া, তাদের ব্লন্ড চুল, ঠিক আছে, অনেকগুলো জেনেটিক ডাইভার্সিটি দেখতে পাবে। এইবার এই যে সাদা চামড়া কালো চামড়া, এই ব্যাপারটা আসলো কিভাবে, চলো এটা একটু দেখে নিই। তো গল্পটা যেটা হয় যে আজ থেকে 70,000 বছর আগে, তখনও পর্যন্ত মানে আমাদের মানব সভ্যতা সারা বিশ্বে ছড়াতে শুরু করে কিন্তু 70 বছর আগে, মানে 70 বছর থেকে আগে থেকে। তার আগে কিন্তু আফ্রিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছিল। এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাচ্ছিল। কিন্তু 70,000 ইয়ার্স আগে, মানে পর 70,000 ইয়ার্স আগে আর কি, আফ্রিকা থেকে বিভিন্ন উপমহাদেশে ছড়াতে শুরু করে। কেউ কি বলতে পারবে কারণটা কি? এনি আইডিয়াস? কেন এতদিন ধরে ঠিকঠাক ছিল, হঠাৎ করে 70 বছর আগে কেন মানুষ সভ্যতা বিভিন্ন উপমহাদেশে ছড়াতে শুরু করলো? এনি গেস, এনি ওয়াইল্ড গেস? সাহারা ডেজার্টের জন্য। ওকে, সাহারা ডেজার্টের জন্য। আর কিছু? আর কিছু? মেক ইট ইন্টারঅ্যাক্টিভ, শুধু শুনলে হবে না, বলতেও হবে। ন্যাচারাল রিসোর্সেস কমতে শুরু করলো, ওয়ান অফ দ্য রিজনস। ওকে, সবটাই দুটোকে কম্বাইন করে যেটা বলবো সেটা হচ্ছে সাহারা মরুভূমি আস্তে আস্তে স্প্রেড করতে শুরু করলো, বিস্তার করতে শুরু করলো। তাতে ন্যাচারাল রিসোর্সেস তো কমে গেল, প্লাস জনবসতিও সেখান থেকে কমে গেল, ঠিক আছে। এইবার এখান থেকে মানুষজন বেরিয়ে আরব কান্ট্রি হয়ে কিছুজন ইন্ডিয়াতে আসলো, কিছুজন এশিয়াতে গেল এবং কিছু চলে গেল হচ্ছে ইউরোপে। ক্লিয়ার? সবটা ঠিক আছে, সবটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমালি ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমি রুটটা একটু বলি। আফ্রিকা থেকে বেরিয়ে আরব থেকে যাচ্ছে, একটা গ্রুপ এদিকে চলে গেল, একটা গ্রুপ চলে গেল ইউরোপে। ওকে, যে গ্রুপটা এদিকে গেল তারা ভারতবর্ষ থেকে ঘুরে চলে গেল হচ্ছে ইন্দোনেশিয়া। কিন্তু দ্য ফার্স্ট কোয়েশ্চেন which has not yet been answered, সেটা হচ্ছে এই জায়গা থেকে, ইন্দোনেশিয়ার এই জায়গা থেকে অস্ট্রেলিয়া, যদি ম্যাপটা দেখো এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এর মাঝে একটা 90 কিলোমিটার সামুদ্রিক জায়গা রয়েছে, 90 কিলোমিটার লং। সেই 90 কিলোমিটার লং তারা কিভাবে কভার করলো? দ্য প্রিহিস্টরিক পিপল তারা কিভাবে কভার করলো? কারণ এভিডেন্সেস বলছে যে এই আফ্রিকা থেকে যে সময় ইউরোপের লোকজন মাইগ্রেট করেছে, এশিয়া উপমহাদেশে যেহেতু মাইগ্রেট করেছে, ঠিক সেই সময় কিছু সংখ্যক মানুষ কিন্তু অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছিল। দিস ইজ মিসিং লিঙ্ক, এটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, and there are thousands of conspiracy theories going on. এবার যারা অস্ট্রেলিয়াতে চলে গেছিল তাদের সায়েন্টিস্টরা একটু আলাদা করে সেগ্রিগেট করে রেখেছে এবং তাদেরকে নিয়ে পরে আলোচনা করবে ভাবছে, কারণ এখন অনেক কিছু আলোচনা হয়নি, এবং তাদেরকে বলা হতো অস্ট্রালোপিথেকাস। ক্লিয়ার? অস্ট্রালোপিথেকাস, আফ্রিকানাস অস্ট্রালোপিথেকাস। দাদা এখানে আমার একটা বলার আছে, এটা হতে পারে না যে হিমালয় রেঞ্জ যখন তৈরি হচ্ছে, আন্দামান সেটাকে কিন্তু হিমালয় রেঞ্জের একটা পার্ট হিসাবে ধরা হয়। তো হিমালয় এটা তো
এই জায়গাতে মিসিং ব্যাপারটা ছিল না, হয়তো এটা কানেক্টেড ছিল। তো যখন হিমালয়ার রেঞ্জ তৈরি হয় তখন কোনোভাবে এটা আমাদের রেলের নিচে চলে যায়, এই পার্টটা যেখানটা কানেক্ট করবে মানে মায়ানমার বা ওই এরিয়ার সাথে অস্ট্রেলিয়াকে। না, দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য পয়েন্ট, এটা আমি অস্বীকার করব না, কিন্তু এখানে আরো কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু এখনো আনআনসার্ড রয়েছে। যেরকম হচ্ছে যে ও যেটা বলছে যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যেটা বলছে যে যখন তৈরি হচ্ছে কন্টিনেন্টস গুলো ড্রিফট হচ্ছে, এরকম হতে পারতো যে সবটাই এক ছিল, তারপর ড্রিফট করলো, তারপর তারা ডিফারেন্সিয়েট করে গেল। এটা একটা ওয়ান অফ দ্য রিজনস, এবং এটাই সব থেকে সেলিব্রেটেড রিজন যেটা মনে করা হয়। কিন্তু কিন্তু দেয়ার আর লট অফ অ্যাম্পল এভিডেন্সেস যেখানে বলা হচ্ছে যে এই জিনিসটা, এই যে কন্টিনেন্টাল ড্রিফট হচ্ছে বা যা কিছু হচ্ছে, এর আগেও মানে এই যে 1.5 লক্ষ বছর আগে বা 2 লক্ষ বছর আগের যে মানব সভ্যতার ইতিহাস বলা হচ্ছে, সেই সময় কিন্তু টাইম লাইনটা ম্যাচ করছে না। ঠিক আছে, সেটা আমরা একটা পরে যখন অ্যানথ্রোপোলজি ক্লাস করবো ডিটেলসে। আচ্ছা, যেই জেনারেশনটা বা যেই পপুলেশনটা ইউরোপে চলে আসলো, তারা আরেকটা অদ্ভুত জিনিস হলো, তারা দেখলো আরে বাবা এখানে তো আরেক প্রজাতির মানুষ থাকে, and they are known as Neanderthals. ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম? তার ক্লিয়ার। মানে তুমি যদি ভেবে থাকো যে আফ্রিকাতে মানুষ সভ্যতার সৃষ্টি হলো and তারপর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, এটা কোথাও গিয়ে হয়তো রিসেন্ট সায়েন্টিফিক এভিডেন্সেস সেটাকে ভুল প্রমাণ করছে। কারণ দেখা গেছে যে এই যে আফ্রিকা থেকে যে সমস্ত লোকজন যাচ্ছে, তারা ইউরোপে গিয়ে কিন্তু নিয়ান্ডারথালসদের সাথে সম্মুখে আসে, এবং তারা কিভাবে আসে বা তাদের উৎপত্তিটা কিভাবে হয়, দ্যাট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ অ্যানথ্রোপোলজি। আমরা সেটার মধ্যে যাচ্ছি না, যখন অপশনাল ক্লাস করবো তখন আলোচনা করব। এইবার যখন তারা নিয়ান্ডারথালে গেল, যখন ইউরোপে গেল, তখন যে প্রজাতিটাকে দেখতে পেল, দে আর ভেরি মাচ স্ট্রং। এবার বলতে পারো কেন? তারা অনেক বেশি শক্তিশালী। তারা দেখা গেল যে অনেক বেশি কিন্তু তাদের চামড়া অনেক মোটা, তাদের গায়ে লোমের সংখ্যা অনেক বেশি। এটা কেন? এনিওয়ান? ক্লাইমেট। ক্লাইমেট কোল্ডার। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য অনলি রিজন। ইউরোপের যে হার্শ কন্ডিশন, ক্লাইমেটিক কন্ডিশন, সেটার সাথে তারা অ্যাডজাস্ট করার জন্য তারা অনেক শক্তিশালী, তাদের গায়ে অনেক বেশি জোর, তাদের গায়ে অনেক বেশি লোম। ওকে, এই সমস্ত গুলো কিন্তু দেখতে, তাদের দাড়ি প্রচুর। এবং ইউরোপিয়ানস তোমরা যদি দেখো, মানে যদি ইউরোপিয়ানস যে সমস্ত টিম, বিশেষত জার্মানি, যদি ওয়ার্ল্ড মানে ফুটবল কেউ ফলো করো, তাহলে দেখবে যে জার্মানির যে প্লেয়ার রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু মানে ফিজিক্যাল গেট আপ একদম অন্য রকম। ওকে, মানে তারা প্রচন্ড স্ট্রং হয়, এবং তারা যে ধরনের ডায়েট করে, রাশিয়াতে যে ধরনের ডায়েট করে, সেগুলো আমরা ভাবতেও পারবো। ওকে, তো অনেক কিছু ব্যাপার রয়েছে। বাট এই নিয়ান্ডারথালসরা কিন্তু একটা জায়গায়, এই আফ্রিকা থেকে যে দলটা যাচ্ছে তাদের কাছে হেরে গেল, কারণ এরা অনেক স্ট্রাগল করে কন্টিনেন্টের মধ্যে থেকে ট্রাভেল করে করে এসেছে। ঠিক আছে, আমি একটু পিছনের স্লাইডে যাই। এরা অনেক বছর ধরে কিন্তু যাযাবর জীবন যাপন করেছে, এরা এক জায়গায় সেটেল হয়নি। এবং যখন এরা বিভিন্ন জায়গায় ছড়াতে থাকে, সেখান থেকে কিছু না কিছু জিনিস শিখতে 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 যায়। এটা তাদের মধ্যে জেনেটিক্যালি হয়। শিখতে 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 যায়, এরা এক জায়গায় বসবাস করছিল, সেজন্য এরা তত বেশি কিছু শেখেনি। যার ফলে যেটা হলো, এরা অনেক বেশি, দেখো কি বলছে, ভি আর জুগারু, এরা অনেক বেশি ইনোভেটিভ, এরা অনেক বেশি ইনোভেশনস, এদের মাথায় বুদ্ধি অনেক বেশি। ওকে, সো নিয়ান্ডারথালরা ভাবলো যে এদের সাথে, তুমি একটা জিনিস ভাবো, একটা গল্প, অদ্ভুত রকম জিনিস, মানে হয়তো তুমি দেখলে যে অ্যান্টার্কটিকায় গেলে হঠাৎ করে, এবং অ্যান্টার্কটিকায় গিয়ে দেখলে যে এক ধরনের মানুষের মতনই দেখতে একটা অদ্ভুত রকম প্রাণী থাকে। ঠিক আছে, মানে সেটা ওই চাঁদের পাহাড়ের মতন কেস হয়ে যাবে। চাঁদের পাহাড়ে যেরকম বুনিপ ছিল, এরকম বুনিপের মতন যদি কিছু একটা দেখতে পেয়ে, এরকম একটা অদ্ভুত ঘটনা। তো যাই হোক, দেখা গেল সেটা হচ্ছে এরা কিন্তু একসাথে বসবাস করতে শুরু করলো। ওকে, নিয়ান্ডারথালস এবং আফ্রিকানাস যারা আছে, মূলত আমরা হোমো ইরেক্টাসই বলি, এরা একসাথে থাকতে শুরু করলো, একসাথে হাজার হাজার বছর ধরে তারা ক্রস ব্রিড করতে থাকলো। ওকে, ক্রস ব্রিড করতে থাকলো। এইবার যে জেনেটিক এভলিউশন হয়েছে, তাতে কিন্তু নিয়ান্ডারথালসদের জিনও আছে, ওকে, এবং আফ্রিকান জিনও রয়েছে। ছোট্ট একটা জিনিস বলি, তুমি দেখবে
আমরা কিন্তু বেসিক্যালি আমরা ভারতীয়রা, যদি আমরা ভারতীয় হিসেবে আমরা নিজেদেরকে বলি, বা আমাদের যে উত্তরসূরি তারা আফ্রিকা থেকে জন্মগ্রহণ করেছিল এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো এই ভারতবর্ষে কিন্তু দেখতে পাচ্ছি ইউরোপের সাথে এখানে কিন্তু কিছু কিছু মানুষজন তারা ইউরোপের সাথে নিয়ান্ডারথালস এর সাথে ক্রসব্রিড করে, আর যারা একদম নিচের দিকে ছিল তারা তো নিজেদের মতনই থাকে, তারা তো ক্রসব্রিডের কোনো প্রশ্নই আসে না। তো এর ফলে একটা ছোট জিনিস বলছি, সবাই হয়তো রিলেট করতে পারবে। আমাদের ভারতবর্ষে যারা নর্থের দিকে থাকে, ঠিক আছে, মূলত পাঞ্জাব, হরিয়ানা, এদের দেখবে ফিজিক্যাল স্টেচার কিন্তু অনেক, এরা কিন্তু অনেক বলশালী হয়, ঠিক আছে, মানে এরা কিন্তু ইউরোপিয়ানসদের মতন হয়। ওকে, এদের স্কিন কালার কিন্তু অনেক আমাদের থেকে অনেক ফর্সা হয়, মানে অনেকটা দে আর লাইক ইউরোপিয়ানস। এটা আমরা তো সবাই জানি। যত তুমি সাউথের দিকে আসবে তত দেখবে যে কালার, যে স্কিন কালার সেটা কালো হয়ে গেছে, বা সেটা আমরা অনেক রকম বা আমাদের যে মাসেল স্ট্রেংথ যেটা সেটাও কমে গেছে, আমাদের অ্যাপেটাইটও কমে গেছে। আমরা মূলত বেসিক্যালি হচ্ছে এই আফ্রিকানসদের বংশধর। ওকে, অ্যান্ড নর্থ বা নর্থ ইস্ট যে পোর্শনটা, বা আফগানিস্তান, তুমি পাঠানদেরকে মনে করো, ঠিক আছে, তুমি বিভিন্ন এই সমস্ত যাদের, এরা যেহেতু ইউরোপের কাছাকাছি, ওকে, তো এরা কিন্তু অনেক বেশি ফর্সা, অনেক লম্বা চওড়া, অনেক বেশি শক্তিশালী হয়। ইজ ইট ক্লিয়ার? কিন্তু কিন্তু আরেকটা প্রশ্ন, যেরকম আমরা এটা করেছিলাম যে 90 কিলোমিটারের ডিস্টেন্সটা কিভাবে করেছিল, এখানে সুদীপ্ত বললো হয়তো কন্টিনেন্টাল ড্রিফট, কিন্তু আরেকটা প্রশ্ন যেটা রয়ে গেল, যেটারও এখনো উত্তর আসেনি, যে এই যে নিয়ান্ডারথালরা বসবাস করতো, একটা সময় গিয়ে দেখা গেল যে তারা শুধুমাত্র ইউকের কিছু কিছু জায়গা, ইউকে আয়ারল্যান্ডের কিছু কিছু জায়গা অবশিষ্ট ছিল, এন্ড ফাইনালি তারা এক্সটিংক্ট হয়ে যায়। আমরা তো এখন আর নিয়ান্ডারথাল দেখতে পারি না। এটা কেন হয়? এনি রিজনস? কেউ কিছু বলতে পারবে? প্রবাবলি তাদের ফিজিক্যাল স্ট্রেংথ উন্নত ছিল না, যে কারণে তারা আফ্রিকান যে ব্রিড সেখানে যে গেছে তাদের সাথে ফাইটে তারা হেরে যায়। ওকে, এখানে যেটা পাওয়া যায়, আমি কিন্তু নিয়ান্ডারথালদের কথা বলছি যারা পাওয়ারফুল। বেসিক্যালি যেটা হিস্টোরিয়ানসরা মনে করছে, এখানে মাস জেনোসাইড হয়। একটা সময় যাওয়ার পর এই আফ্রিকানাস যাদের কথা বলছি তারা কিন্তু এই নিয়ান্ডারথালস থেকে সরিয়ে দেয়, এক্সটেন্ড করে দেয়। সেটা বুদ্ধির জোরে হোক, অবভিয়াসলি বুদ্ধির জোরেই হবে, বা যেভাবেই হোক। এবং এই নিয়ান্ডারথালরা কিন্তু এক সময় অবলুপ্ত হয়ে যায়। এখন আমরা নিয়ান্ডারথাল দেখতে পাই না, কিন্তু ইউরোপিয়ানসরা বেসিক্যালি নিয়ান্ডারথালদের থেকেই এসেছে। আমার ক্লিয়ার? অ্যান্ড এই নিয়ান্ডারথালস, আফ্রিকানাস, এদের থেকে যে জেনেটিক এভলিউশন হয়েছে লাস্ট 20,000 বছর অব্দি, দ্যাট হ্যাজ গিভেন আস দিস হোমো স্যাপিয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, কারা কারা কাজ করেছে? ডক্টর প্রাইমস, আমি পুরো ডিটেলসে বলছি না, রবার্ট ব্রুস ফুট অ্যান্ড স্যার মর্টিমার ভিলার, আমাদের দেশে এই কাজগুলি হয়েছে। এবং সেই কাজগুলোতে ডক্টর প্রিমস ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডিসকভার প্রিহিস্টোরিক ইমপ্লিমেন্টস। ব্রিটিশ জিওলজিস্ট রবার্ট ব্রুস ফুট হচ্ছে ব্রিটিশ জিওলজিস্ট এন্ড আর্কিওলজিস্ট। তিনি সাউথ ইন্ডিয়াতে প্রচুর প্রিহিস্টোরিক সাইটস আবিষ্কার করেন। এবং মর্টিমার ভিলার, তিনি এই প্রিহিস্টোরিক কালচার সিকোয়েন্সটাকে একটা সিরিজে রাখার চেষ্টা করে, মানে পরপর পরপর যেভাবে সিকোয়েন্সিয়ালি বসানোর চেষ্টা করে। মূলত আমরা আর ইউরোপিয়ান হিস্ট্রিতে যাচ্ছি না, আমরা মূলত ইন্ডিয়ান স্টোন এজ, এটা নিয়ে আমাদের যেহেতু সিলেবাসে আছে আমরা এটা দেখবো। এবং ইন্ডিয়ান স্টোন এজকে এই মর্টিমার ভিলারের জন্য, এবং বলা ভালো এই তিনজনের একটা প্রচেষ্টায়, আমরা ইন্ডিয়ান স্টোন এজকে তিনটে ভাগে ভাগ করতে পারি: ওল্ড স্টোন এজ, লেট স্টোন এজ এবং নিউ স্টোন এজ। এই ওল্ড স্টোন এজটাকে বলা হয় প্যালিওলিথিক এজ, 5 লাখ থেকে 10,000 বিসি। মেসোলিথিক এজ 10,000 থেকে 6,000 বিসি, এবং নিওলিথিক এজ 6,000 থেকে 1000 বিসি। ক্লিয়ার? এত অব্দি কোনো ডাউট? না না, পুরোটাই clear আছে। আমি যতক্ষণ না সবাই বলবো না, আমি clear আছে। একদম একদম, আমি এতক্ষণ ধরে বকছি আর বাকিরা চুপচাপ থাকছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ওকে, ফাইন এনাফ। জাস্ট আ সেকেন্ড। ওকে, আচ্ছা এইবার কি হলো দেখো। আচ্ছা, তাহলে গল্পটা শেষ হয়েছিল কোথায়? গল্পটা শেষ হয়েছিল যেখান থেকে দেখলাম যে নিয়ান্ডারথালরা হারিয়ে গেল। তারপর কি হলো? তারপর গল্পটা কি হলো? তারপর যেটা হলো সেটা হচ্ছে
প্লেস্টোসিন পিরিয়ড শুরু হলো, আইস এজ। আচ্ছা, আইস এজ সিরিজের গল্পগুলো মানে মুভিগুলো দেখেছি, অ্যানিমেশন থিওরি মানে অ্যানিমেশন ফিল্মস গুলো ভীষণ Yes, ইন্টারেস্টিং। sir. Yes. ওকে, তো সেই প্লেস্টোসিন পিরিয়ড কিন্তু শুরু হয়। ওকে, সারা পৃথিবীতে বরফ তুষার যুগ যেটাকে বলা হয় সেটা শুরু হয়, এবং ঠিক আজ থেকে 14,000 বছর আগে সেই তুষার গলতে শুরু করে এবং টেম্পারেচার হ্যাবিটেবল হতে শুরু করে। কিছু কিছু কমিক রিলিভ করেছি, দুটো লোক যাচ্ছে বলছে দ্যাটস মাই ফাদার স্টিল স্টাক ইন দ্য আইস এজ। ঠিক আছে, এবং ওরা সেই সময় মানব সভ্যতা কিন্তু থেমে থাকেনি, তারা গুহার ভেতর তাদের জেনারেশন এগিয়ে নিয়ে গেছে। তো যাই হোক, তো স্টোনে এক সময় প্লেস্টোসিন পিরিয়ড এলো, তুষার যুগ এলো, তুষার যুগে সবকিছু বরফ গলে গেল, এন্ড এক সময় সেই সময়টাও কেটে গেল। এবার যখন কেটে গেল তখন টেম্পারেচার তো বাড়তে শুরু করলো, এবং টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেনফল হতে শুরু করলো। আমরা জানি যে মানে যদি টেম্পারেচার বেশি থাকে, তো আমরা জিওগ্রাফিতে যেগুলো পড়েছি বা ফিজিক্সে যেগুলো পড়েছি সেটা হচ্ছে যে বৃষ্টিপাত হবে, ভেপার হয়ে উপরে উঠে যায়, তবে বৃষ্টিপাত হয়। তো এগুলো হতে হতে না, মূলত এই ইজিপ্ট আরব বা এই যে বেল্টটা আমরা দেখাতে চাইছি, এই যে বেল্টটা বা অনেক জায়গা বা পৃথিবীর অনেক জায়গাতেই জমি প্রচন্ড উর্বর হয়ে যায়। ফার্টাইল ক্রিসেন্ট বলা হয় তাকে, রাইট? ফার্টাইল ক্রিসেন্ট। ওকে, সো জমি প্রচুর উর্বর হয়ে যায়, এবং যেই জমি উর্বর হয়ে যায় তখন দেখা গেল মানুষজন যাই খাচ্ছে, ঠিক আছে, মনে করো একটা আঙুর খেলো বা একটা ডুমুর খেলো বা কিছু একটা খেলো, সে খাওয়ার পর তারা ছুঁড়ে ফেলে দিল মাটিতে, এবং সেখান থেকেই একটা গাছ হয়ে গেল, যেটা আগে এত সহজে হতো না। ক্লিয়ার? বলতে পারলাম? তো টেম্পারেচার হচ্ছে, রেনফল হচ্ছে, জমি প্রচন্ড উর্বর, তুমি যা খেয়ে ফেলে দিচ্ছ সেখান থেকেই একটা করে গাছ হয়ে যাচ্ছে, আবার সেই গাছই 5 বছর পর তোমাকে সেই ফল দিচ্ছে। মানুষজন ভাবে তো বাহ, এটা তো বেশ মজার জিনিস হচ্ছে। তখন কি করলো মানুষজন 14,000 বছর আগে প্রথম বললো লেটস সেটেল ডাউন হিয়ার। ওকে, চলো এবার সেটেল ডাউন করতে শুরু করি, রাইট? বলতে পারলাম? ক্লিয়ার? বলো, এত অব্দি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ একদম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা খুব হাসির গল্প বলবো, ঠিক আছে? হাসির গল্পটা কিরকম, ধরো মানে আমি জাস্ট গল্পের মতন পুরো পুরো কঠিন কঠিন জায়গাগুলোকে গল্পের মতন বোঝাচ্ছি এবং মিসিং লিঙ্ক গুলো বুঝিয়ে দিচ্ছি। মানুষজন সেটেল হতে শুরু করলো, মানুষজন এখন এগ্রিকালচারের ওপর এত বেশি মানে ডিপেন্ডেন্ট, মানে অ্যানিমাল হান্টিং এর ওপর এত বেশি ডিপেন্ডেন্ট হলো না। তারা এখন কিন্তু লেস ডিপেন্ডেন্ট হয়ে গেল, বা বলা ভালো সেমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আগে কি হতো, যে কোনো জায়গায় ধরো বসবাস শুরু করলো, সেখানকার আশেপাশের যে সমস্ত জন্তু জানোয়ার আছে তাদেরকে মেরে দিল, একটা সময় পর সেখানে একটা শর্টেজ দেখা গেল, তখন তারা আবার অন্য জায়গায় শিফট করে গেল। কিন্তু যেই পৃথিবী অনেক বেশি ফার্টাইল হয়ে গেল, তখন লোকজন দেখলো যে আমি যদি শুধুমাত্র কার্নিভোরাস থাকি তাহলে আমার প্রবলেম রয়েছে, তাহলে তো একটা সময় পর শর্টেজ হবেই। তো আমি চলো ভেজিটেরিয়ানও খাই, আমি হার্বিভোরাসও হয়ে যাই, তার মানে ওমনিভোরাস হয়ে যায়। এবার যদি ওমনিভোরাস হয়ে যায় তাহলে আমার সুবিধা রয়েছে, আমাকে তো আলাদা করে এফর্ট দিতে হচ্ছে না, রাইট? আমাকে তো আর আলাদা করে এফর্ট দিতে হচ্ছে না, আমি যা যা খেয়ে ফেলে দিচ্ছি সেখান থেকে একটা গাছ হয়ে যাচ্ছে, তো আমি এখানে কেন না নজর দিই। ভালো কথা। এতে কি হলো, মানুষজন যেটা করতে শুরু করলো সেটা হচ্ছে তারা ঘরে অনেক বেশি সময় কাটাতে শুরু করলো। ওকে, সো এই জিনিসটা থেকে আমি বোঝাতে চলেছি যে প্রেম ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। ওকে, তো তারা ঘরের মধ্যে, গুহার মধ্যে, ঘর বলতে গুহার মধ্যে বা তাদের যে হাট যেগুলো রয়েছে তারপর অনেক সময় কাটাতে শুরু করলো, যার ফলস্বরূপ হলো পপুলেশন বুম। ওকে, এখন মানুষজন শিকারের জন্য হোক বা চাষের জন্য হোক, যে কোনো কারণেই হোক, ঘর থেকে বেশি বেরোয় না, বা আগে যতটা বেরোতো ততটা বেরোতো না। এখন তারা মোটামুটি ঘরেই থাকে, কিছুটা সময় হলো ঘরে থাকে, যার ফলস্বরূপ হলো একটা পপুলেশন বুম দেখতে পাওয়া গেল, পপুলেশন বাড়তে শুরু করলো। ঠিক আছে, এবার যেই পপুলেশন বাড়তে শুরু করলো তখনই আস্তে 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 এগ্রিকালচার ডেভেলপ করতে শুরু করলো। মানুষ কিছু কিছু অবজার্ভ করতে শুরু করলো যে ঠিক আছে, এই জিনিসটাকে, এই বীজটাকে যদি ওইখানে দিই
এই যদি এতটা সমুদ্রের জল পায় বা এতটা নদীর জল পায় বা এতটা যদি বৃষ্টি হয় তাহলে এই গাছটা ফলে, যদি এটা না হয় তাহলে এটা হয় না। এই যে অবজারভেশন, সেখান থেকে আস্তে 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 আরো বেটার এগ্রিকালচার সেন্স তৈরি হতে শুরু করলো। মানুষজন বুঝতে পারলো যে যে জমি আছে সেই জমিটাকে যদি টিল্ট করি, ওপরের যে কঠিন জমিটা রয়েছে সেটাকে যদি একটু খুঁচিয়ে তুলে দিই তাহলে আরো বেশি উর্বর হয়ে যাবে। তো এগ্রিকালচারাল টেকনিক্স ডেভেলপ করতে শুরু করলো, ঠিক আছে। এবং নদী আছে, আমি বলছি যে কি সমুদ্র আছে, কারণ বরফ তো গলে গেছে, বরফ গলে জল হয়ে গেছে, জল হওয়াতে সমুদ্র বা নদী, সেখানে প্রচুর রকম প্রাণের উৎপত্তি হয়েছে, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, প্রচুর আর কি সামুদ্রিক জীবজন্তু পাওয়া যাচ্ছে। তো লোকজন কি করলো, যে দেখা গেল যেটা একটা মারাত্মক ভাস্ট একটা সমুদ্র, এত বিশাল বড় সমুদ্র, সেখানে কোটি কোটি আর কি জিনিসপত্র যেগুলো মেরে খাওয়া যায়। সেখানে দুটো বন্ধু আছে, বলছে যে 7 days ফার্মিং করলেই তো হয়ে যায়। বলছে যে না, আমি ফ্রিল্যান্সার, আই ওয়ার্ক 3 days a week, বাকি 4 দিন আমি ঘরেই থাকি, ঠিক আছে, আর পপুলেশন বুমে সাহায্য করি, কিন্তু আই ওয়ার্ক 3 days a week। কারণ কি, আমি মাছ ধরি, জন্তু মারি, মাছের তো যত খুশি তুমি মাছ শিকার করো, কোনো অসুবিধা নেই, সেরকম পরিমাণে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার কিনা বলো? আমি একদম কিন্তু খুব কঠিন জিনিসগুলোকে খুব সিকোয়েন্সিয়ালি গল্পের মতন বোঝাতে থাকছি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এইবার আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে মানুষজন দেখতে পেলো যে পপুলেশন বাড়তে শুরু করছে, এগ্রিকালচারও ডেভেলপ করছে, এবং একটা লার্জ পপুলেশন যদি হয়ে যায়, আজকে 10 জন ছিল, সেখানে যদি আজকের 1000 জন হয়ে যায়, তাহলে সেই 1000 জনকে কিন্তু 1000 জনের পেট চালানোর জন্য এগ্রিকালচারই যথেষ্ট। আগে কি হতো, 10 জন থেকে যদি 100 জনও হয়ে যেত, 100 জন মিলে 100টা জন্তুকে মারছে, জন্তুর বা ওই ফুড স্টকটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, বা লাইফ স্টকটা আস্তে আস্তে কমে যেতে শুরু করলো। সে নিজেই ছাগল মেরে দিল, তার যে একটা ছাগল আছে বা একটা হাতি আছে বা যাই আছে, তাকে মেরে খেয়ে নিল, কারণ সে তারা খেত। এবার যেই এগ্রিকালচার চলে আসলো, যেখানে 10 জনকে কেন 1000 জন, 10,000 জনকেও একটা কমিউনিটিকে খাওয়ার প্রোভাইড করতে পারছে, স্টক দিতে পারছে, তখন তাদের এত বেশি জন্তু জানোয়ার মারার আর প্রয়োজন পড়লো না, রাইট? তখন যেটা করলো, দেখলো যে জন্তুর মানে ছাগলের যে বাচ্চা বা গরুর যে বাচ্চা, সেটাও গরুর মা গরু যে তার থেকে বাছুর আর কি, যে সে মা গরুর থেকে দুধ খাচ্ছে, বাট থেকে দুধ খাচ্ছে। তো এই ছোট ছোট জিনিসগুলো অবজার্ভ করলো, এবং মানুষ এখান থেকে বুঝতে পারলো যে এই গরুটাকে যদি আমি পুষি, বা এই ছাগলটাকে যদি আমি পুষি, বা এই হাতিটাকে বা উটটাকে যদি আমি পুষি, তাহলে এর থেকে আমি মিল্ক প্রোডাক্টসও পেতে পারি, ডেয়ারি প্রোডাক্টসও পেতে পারি। তো তখন থেকে যখনই মানুষকে আর প্রাণী হত্যা করতে হয় না তার খিদে মেটানোর জন্য, যখন সে এগ্রিকালচার থেকে তার খাবারটাকে আর কি তার সেটা জাস্টিফাই হয়ে যাবে, স্যাটিসফাইড হয়ে যায়, তখনই প্রাণী হত্যা বন্ধ হয়ে গেল এবং প্রাণীকে ডোমেস্টিকেট করা শুরু হলো। এবার যেই প্রাণীকে ডোমেস্টিকেট করা শুরু হলো, তখনই কি হলো, এই ছবিটায় দেখো, বলছে আই উইশ সামটাইমস দ্যাট উই হ্যাড নেভার ডোমেস্টিকেট দ্য ড্যাম থিং। যাই হোক, এর খুব কষ্ট হচ্ছে, কারণ এই হাতিটার গা থেকে সে লোম কাটছে, সেই জন্য রেগে গিয়ে বলছে আই উইশ সামটাইমস দ্যাট উই নেভার ডোমেস্টিকেট দ্য ড্যাম থিং। বাট দ্য ঘটনা হলো, এই অ্যানিমালসকে তারা বিভিন্ন কাজে ইউজ করতে শুরু করলো। তারা তার লোম থেকে তার পোশাক বানাতে শুরু করলো, যেটা ঠান্ডাকে আটকাতে পারে, ডেয়ারি প্রোডাক্ট শুরু হলো, ঠিক আছে, রিয়ারিং শুরু হলো, এবং তার সাথে সাথে এগ্রিকালচারেও এই সমস্ত পশুদেরকে ইউজ করা গেল। আমি নিজে লাঙল না টেনে যদি আমি দুটো গরুকে দিয়ে লাঙল টাঙাই বা দুটো ষাঁড়কে দিয়ে লাঙল টাঙাই, তাহলে আমার আরো বেশি কম ম্যান পাওয়ার লাগছে, আমার আরো বেশি কাজটা ভালো হচ্ছে। এই সময়টা শুরু, এবং পপুলেশন যত বাড়তে থাকে তত একটা সোশ্যাল সেন্স অফ বিলঙ্গিংনেস বাড়তে থাকে। ওকে, আজকের যদি আমরা এই ক্লাসটা সবাই 1 বছর একসাথে থাকি, হয়তো প্রথম দিকের প্রথম 1 সপ্তাহে আমরা কেউ কাউকে চিনি না, বা হয়তো অনেকেই নাম ধরে চিনি, বাট 1 বছর যদি আমরা একসাথে ক্লাস করি, তাহলে একে অপরকে আমরা খুব ভালোভাবে চিনে যাবো। ঠিক সেরকম ভাবেই যখন ওরা একটা জায়গায় অনেক দিন ধরে থাকতে শুরু করলো, তখন একটা সোশ্যাল সেন্স অফ বিলঙ্গিংনেস, বা যেটাকে আমরা ব্রাদারহুড বলি, সেই ব্রাদারহুড দেখতে পাই। এবং শুধু তাই নয়, একটা কমিউনিটি গ্রো করতে শুরু করে। এবং প্রথমে এই ভিলেজ নদীর ধারে, কারণ নদীর ধারে মানুষজন দেখলো যে নদীর ধারের জমি সাধারণত উর্বর হয়, নদী থেকে আমরা প্রচুর পরিমাণে মাছ বা অন্যান্য যে সমস্ত সামুদ্রিক বা নদীভিত্তিক জন্তু জানোয়ার আছে তাদেরকে পাচ্ছি খেতে।
তো এই জন্য তারা নদীর ধারে ধারে সিভিলাইজেশন বা ভিলেজেস বিল্ড করতে শুরু করলো। এবার দেখা গেল যে দুটো ভিলেজ যদি থাকে বা তিনটে ভিলেজ যদি থাকে তাহলে অনেকগুলো প্রবলেম হতে পারে। তখন ভিলেজ আস্তে আস্তে গ্রো করতে শুরু করলো এবং গ্রো করতে করতে টাউনস ডেভেলপ করলো। সেই জন্যই দেখবে, এবং আমি একটু ছোট করে দেখিয়ে দিই, যে আমাদের প্রাচীন ইতিহাসে সমস্তটাই যে যা সভ্যতা গজিয়ে উঠেছে বা যা সভ্যতা গ্রো করেছে সেটা কিন্তু নদী ভিত্তিক সভ্যতা। সেটা তুমি টাইগ্রিস, ইউফ্রেটিস বা সুমেরীয় সভ্যতা বলো, মেসোপটেমিয়ান সভ্যতা বলো, পার্সিয়ান সভ্যতা বলো, ইজিপশিয়ান সভ্যতা বলো, তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলো, যা কিছুই বলো, বা চাইনিজ সিভিলাইজেশন বলো, হুয়াংহো নদীর তীরে, নীল নদের তীরে, ঠিক আছে, টাইগ্রিস ইউফ্রেটিসের পাশে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। এই যে টাইগ্রিস ইউফ্রেটিস অ্যাকচুয়ালি নদীর নাম, ঠিক আছে, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন সুমেরীয় সভ্যতা আর কি গড়ে ওঠে। তো এই নদীর ধারে কিন্তু সব থেকে প্রাচীন নগর কেন্দ্রিক সভ্যতা গড়তে শুরু করলো। এবার যেই নগর কেন্দ্রিক সভ্যতা হতে শুরু করলো তখন দেখা গেল এখানেও একটা জিনিস হয়েছে, যে যেরকম আমরা বলে থাকি যে সিংহ আর হরিণ কখনো এক ঘাটে জল খায় না, আমাদের এভলিউশনের যে থিওরি, সেই থিওরিও বলছে যে সকল মানুষের দৈহিক বা মানসিক শক্তি এক হয় না। কারো দৈহিক এবং মানসিক শক্তি অনেক বেশি হতে পারে এবং সে ধীরে ধীরে রাজা হতে শুরু করলো, বাকিদেরকে কমান্ড করতে শুরু করলো, অর্ডার করতে শুরু করলো। এবং তখন থেকেই আমরা দেখতে পাই যে একজন গ্রুপ লিডার, এই কনসেপ্টটা আসলো। এর আগে কিন্তু কোনো লিডারশিপ মানে কনসেপ্ট ছিল না, সবাই মিলে করছে, সবাই মিলে খাচ্ছি, সবাই মিলে একসাথে থাকছি। কিন্তু এই প্রথম যখন সিভিলাইজেশনও আস্তে আস্তে এগোতে থাকছে, আমরা দেখতে পাচ্ছি রাজা বা সুপিরিয়র বা লিডার বা নেতা, এই কনসেপ্ট গুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার, রাইট? পুরো ক্লিয়ার। সো এই পোর্শনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং তুমি বিশ্বাস করো, মানে তোমরা বিশ্বাস করো যে এই পেজটাকে যদি আমি শুধু পড়ে যেতে পারি, WBCS কেন, SSC কেন, কোনো পরীক্ষায় নেই যেখানে এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন্স আসতে পারে। যদি আসে সেটারও আমরা একটা ছোট ওয়ান লাইনার্স করে দেব, ঠিক আছে? একটা পেজের মধ্যেই করে দিয়েছি। ভারতবর্ষের ক্ষেত্রে দেখি, আমরা যেহেতু ইন্ডিয়ান স্টুডেন্টস নিয়ে কথা বলছি, প্যালিওলিথিক এজ, এই সময়টাকে বলা হয় হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। প্লেস্টোসিন পিরিয়ডের পর আইস এজ হলো, ঠিক আছে, এবং জনবসতি চারিদিকে গজিয়ে উঠতে শুরু করলো, ঠিক আছে, স্প্রেড অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট দ্য অ্যালুভিয়াল প্লেনস অফ ইন্দাস অ্যান্ড গঙ্গা। কেউ বলতে পারবে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। ইন্ডাস এবং গঙ্গার ধারেই তো সভ্যতা, কারণ নদী এত উর্বর নদী, এখানেই তো সভ্যতা গজানোর, মানে এখানে গ্রো করার কথা ছিল। কিন্তু এখানে না করে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল, কিন্তু এখানটা কেন ছড়ালো না? এনি আইডিয়াস? এনি আইডিয়া? স্যার কোয়েশ্চেনটা ঠিক বুঝলাম না, একটু বলেন। কোয়েশ্চেনটা বুঝলেন? আমরা যখন প্লেস্টোসিন পিরিয়ডে চলে আসছি তখন দেখতে পাচ্ছি ভারতবর্ষের সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায়, ওকে, সভ্যতা গজাতে শুরু করলো, গ্রো করতে শুরু করলো, সভ্যতা এগোতে শুরু করলো। আমরা ভীমবেটকা বলি, আমরা সাউথের দিকে বলি, কুর্নুল বলি, সব জায়গায় সভ্যতা আছে এক্সেপ্ট দ্য অ্যালুভিয়াল প্লেনস অফ দ্য ইন্ডাস অ্যান্ড গঙ্গা। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত হিস্ট্রি যেটা পড়ে আসলাম সেখানে জানলাম যে নদীর ধারে যদি সভ্যতা হয় তাহলে তো সেখানে আরো বেশি ভালো হওয়া উচিত ছিল। কিন্তু সেই জায়গাটা ছেড়ে ভারতবর্ষের সব জায়গায় কেন জনবসতি তৈরি হলো? খুব অদ্ভুত না এই সিকোয়েন্সটা? ফরেস্ট থাকার জন্য, মানে অ্যালুভিয়াল প্লেনে ফরেস্টের পার্সেন্টেজ খুব কম আছে, যেটা ওভারঅল ইন্ডিয়াতে কিন্তু অনেক বেশি আছে, মানে সাউথ ইন্ডিয়া বা আমি না, অ্যালুভিয়াল প্লেনস এর ফার্টিলিটি সবসময় বেশি, নদীর ধারে ফার্টিলিটি সবসময় বেশি হবে। তো স্যার ইন্ডিয়াতে তো স্যার নদীর ধারেই তো স্যার ইন্ডাস আর গঙ্গার ধারেই তো আমাদের আর্লি সিভিলাইজেশন গুলো। কিন্তু সেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমরা যদি প্রি হিস্টোরিক সিভিলাইজেশনে ফিরে যাই,
ওকে, হিস্টোরিকে তো স্যার আমি যতদূর জানি স্যার গঙ্গার ধারে লাহুড়া দেওয়া বা ঝুঁসি এইসব জায়গাতে তো আগে রাইস কাল্টিভেশন গুলো এখন ধরা সেটা পড়ছে। হয়েছে, বাট সেটা আমি সেই সময়টার কথা বলছি না, সেটা হয়েছে বাট দ্যাট ইজ সমসাময়িক উইথ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। কিন্তু শুরুর দিকে আমরা যখন বলছি যে প্রি প্লেস্টোসিন পিরিয়ড যখন কথা বলছি, তখন কিন্তু দেখা গেছে যে ভারতবর্ষ, আমরা যখন বললাম না আফ্রিকা থেকে মুভ আউট করেছে, করে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। ওকে, এটার একটাই উদাহরণ ওরা কি মানে নদীকে কোনো কারণে ভয় পেত বা কন্ট্রোল করতে পারবে না বা এইরকম কিছু ব্যাপার ছিল যে নদীকে কি করে ইউজ করতে হবে জানতে পারছি না? না, এটার কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে নদী ছিল বা যেটা হিস্টোরিক্যাল এভিডেন্সেস যেটা বলছে, সেটা হচ্ছে এই নদীগুলো না ভীষণ, মূলত ভারতবর্ষে যে নদীগুলো আছে ভীষণ কোর্স চেঞ্জ করতো। বলতে পারলাম আইভিসির কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলুপ্ত হওয়ার একটা কারণ, দুটো কারণের মধ্যে এই কারণগুলো খুব জোরালো, যে সেখানে হয়তো দেখা গেছে নদী শুকিয়ে গেছে বা নদী তার কোর্স চেঞ্জ করে নিয়েছে। বুঝতে পেরেছি? তো এইখান থেকে যে নদী বয়ে যেত সেগুলো হচ্ছে কি হঠাৎ করে দেখা গেল যে বান, প্লাবন এগুলো হতে শুরু করলো। সেই জন্য এই জায়গাটায় কিন্তু ছেড়ে বিভিন্ন জায়গায় প্রি প্লেস্টোসিন পিরিয়ডের কথা আমরা বলছি। ক্লিয়ার? আমায় ক্লিয়ার? ঠিক হ্যাঁ, আছে, ক্লিয়ার। ওকে। যাই হোক, তো সেই সময় যে আমরা জনবসতি দেখতে পাই সেখানে দেখি মূলত হান্টার্স এন্ড ফুড গ্যাদারার্স ছিল। এইবার এইগুলো হচ্ছে তাদের ইনস্ট্রুমেন্টস, এবং ইনস্ট্রুমেন্টস এর মধ্যে যদি আমরা একটু ডিটেলসে যাই দেখবো অনেক ডেভেলপমেন্ট হতে থেকেছে। আর্লি পেলিওলিথিক টুলস যেগুলো 5 লাখ থেকে 50,000 বিসির মধ্যে আমরা দেখতে পাই, সেগুলো একদম বেসিক স্ট্রাকচার, হ্যান্ড এক্স ক্লিভার্স, হাতের জাস্ট একটা পাথরকে কোনো একটা ডান্ডির সাথে লাগিয়ে একটা কাজ চালানোর মতন হাতুড়ি কাস্তে টাইপের, আর এখানে হচ্ছে পাথর ঠুকে ঠুকে যাতে ইয়ে করা যায়। তুমি দেখবে যত যত সোসাইটি অ্যাডভান্স হচ্ছে, যত সময় যাচ্ছে, কত ফাইনার জিনিস চলে আসছে। মিডল প্যালিওলিথিক এজে যখন যাচ্ছি 50,000 থেকে 40,000 বেশি, এই সময়টাকে দেখা যায় যে কোয়ার্টজাইট, ওকে, কোয়ার্টজাইট ইউজ করতে শুরু করে, এক ধরনের পাথর। সেজন্য এখানকার প্যালিওলিথিক পিপলকে বলা হয় কোয়ার্টজাইট পিপল। ওকে, এখানে দেখো যে যন্ত্রগুলো বা পাথরগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আরেকটু রিফাইন্ড, ফ্লেক্স, ওকে, বোরার্স, বিউরিনস। আরো পরে হার্ড রক দিয়ে যখন লেটার প্যালিওলিথিক টুলস হচ্ছে 4 লাখ থেকে 10,000 বিসি, 40,000 থেকে 10,000 বিসি, দেখো এইখানে যে ইনস্ট্রুমেন্টস গুলো হচ্ছে সেগুলো আরো ফাইনার, ব্লেডস। এই ব্লেডস মানে সুচল জিনিস, মানে 5টা ধার কাটা কাটা রয়েছে, ঠিক আছে, মাংস ছাড়ানো যেতে পারে। বিউরিনস, যেটা একবার গেঁথে দিলে একসাথে হাড় পর্যন্ত বিদ্ধ করতে পারে। কারণ এটা বুঝতে, দেখো তুমি তো বলতে, মানে অনেকেই হয়তো বলতে পারে যে এই তো পাথরের ব্যাপার, এটা করতে করতে হয়েছে, কিন্তু এই যে চিন্তাধারা এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু বর্তাচ্ছে, যে ম্যাক্সিমাম মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পাওয়া যায়। এই চিন্তা থেকেই তো মেশিনের উৎপত্তি হয়েছে। মেশিন মানে কি, আমাদের যে ম্যানুয়াল কাজটাকে সহজ করে দেওয়ারই তো নাম হচ্ছে মেশিন। এবার আমরা মেশিন বলতেই ভাবি তার সেটা ইলেকট্রিসিটিতে চলবে, তার আইদার ইলেকট্রিসিটিতে চলবে অথবা ব্যাটারিতে চলবে। কিন্তু মেশিনের ডেফিনেশন, ঠিক আছে, রণছর দাস চাচের নাকি ছিল 3 ইডিয়টস, তিনি তো বলে গেছিলেন যে হিউম্যান এফোর্টস কে যতটা মিনিমাইজ করা যায়, তাহলে আমরা খুব ভালোভাবেই বলতে পারি যে এগুলো এক প্রকারের মেশিনস। বিকজ কোথাও গিয়ে মানুষের যে ম্যানুয়াল দৈহিক যে পরিশ্রম সেটাকে কমিয়ে দিয়েছিল। তুমি ভাবো না, একটা ম্যামথ তুমি শিকার করলে, সেটাকে চামড়া ছাড়িয়ে তার মাংসটাকে বের করতে গেলে হ্যান্ড অ্যাক্স এবং ক্লেভার কতটা, মানে কতটা প্রয়োজনীয়, একেবারেই সেখানে অনেক প্রবলেম হতো। এবার সেখানে যদি ব্লেডস এন্ড বিউরিনস আসে, তার মানে কি সেটা আরো ইজি হয়ে গেল। এই বিউরিনস এর ড্যামেজ কন্ট্রোল অনেক, মানে ড্যামেজ করার ক্ষমতা অনেক বেশি কম্পেয়ার টু হ্যান্ড অ্যাক্সেস। এগুলো মানছো তো? তো তার মানে যত সভ্যতা এগোচ্ছে, মানুষের বিবর্তন হচ্ছে, সেখানে সমস্ত রকম বিবর্তন হচ্ছে, চিন্তা ভাবনা অনেক এগোচ্ছে, ঠিক আছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কোয়ার্টজাইট পিরিয়ডটা একটু জেনে রাখি, 50,000 থেকে 40,000 বিসি, মিডল প্যালিওলিথিক টুলস, ফ্লেক্স, বোরাস, বিউরিনস। লেটার প্যালিওলিথিক টুলে আরো হার্ড রক ইউজ করা হলো। ওকে, তো এগুলো একটু জাস্ট স্লাইডস গুলো দেখে রাখবো। তারপর আসলাম মেসোলিথিক এজে। 3টে এজ তো, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এজ। সেখানে আমরা দেখতে পাচ্ছি হান্টিং, তার সাথে সাথে ফিশিং, ওকে, ওকে,
এগ্রিকালচার, ফুড গ্যাদারার, তার মানে জব ডাইভার্সিফিকেশন হচ্ছে। এখানে শুধুমাত্র হান্টার্স এন্ড ফুড গ্যাদারার্স ছিল, এখানে তারা গিয়ে দেখা যাচ্ছে ফিশিং ও শিখে গেছে। অনেক সময় প্রশ্ন আসে যে ফিশিং কোন সময় গিয়ে শেখে, মূলত হচ্ছে মেসোলিথিক এজে। তার মানে কি তার আগে হতো না? তার আগে হতো, কিন্তু প্রপারলি শেখা বা এটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করা, এটা হয় মেসোলিথিক এজে। এত অব্দি কোনো ডাউট, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? না, ক্লিয়ার আছে দাদা। না স্যার ঠিক একদম ক্লিয়ার তো? আমি সবাইকে একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা। তো সভ্যতা চলছে সভ্যতার মতন। এখন এর সাথে সাথে দেখো এই সময়টা গিয়ে মানুষজন, আচ্ছা এখানে একটা কথা লিখেছে, ফিশ এক্সট্রা গুড বাট টু ব্যাড রমেশ ডিসঅ্যাপিয়ার্ড, হি মিসড আউট। রমেশের যে বন্ধুটা ছিল আর কি, যে সুরেশ রমেশের গল্প বলছি, রমেশকে কিন্তু মিস আউট হয়ে গেছে। আর রমেশ কোথায় আছে কেউ বলতে পারবে? মাকে খেয়ে নিয়েছে। মাছে খেয়ে নিয়েছে, কারণ সেই সময় কিন্তু মোটামুটি ওই ধরনের মাছ হতো যে মানুষ খেয়ে নিতে পারতো। আবার ওই যে একটা আবার পা একটা দেখা পা আবার যাচ্ছে। বেরিয়ে আছে। ওইটাই হচ্ছে ব্যাপার, ওই মাছে খেয়ে নিয়েছে, আর মাছটা অ্যাকচুয়ালি ওকে খেয়েছে, আর এটা মাছটাকে খাচ্ছে। তার মানে ইনডাইরেক্টলি এরা রমেশকেই খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এবং তুমি ওয়েপন্স গুলোকে দেখো, কত ফাইনার ওয়েপন্স, কত ফাইন ওয়েপন্স, ড্যামেজ করার ক্ষমতা কত বেড়ে গেছে। বর্ষা, যেটাকে আমরা অ্যাট প্রেজেন্ট বর্ষা বলতে পারি, সেরকম বর্ষার কত রকম মুখ বেরিয়েছে, কত রকম জিনিসপত্র বেরিয়েছে। আগে বড় বড় পাথর দিয়ে করা হতো, এখন টুলস আর মেড অফ স্মলার রকস বা মাইক্রোলিথ। সেই জন্য মেসোলিথিক এজকে অনেক সময় মাইক্রোলিথ এজও বলা হয়। এর উপর সব থেকে ইম্পর্টেন্ট WBCS বলো বা যে কোনো পরীক্ষা যে কোয়েশ্চেন গুলো এসেছে, তার একটা টেস্ট সিরিজ তো আমরা বানাচ্ছি, এবং আমরা যারা যারা আউটফিট গ্রুপটাতে রয়েছি তাদের কিন্তু এটার উপর কালকে একটা কোয়েশ্চেন সিরিজও থাকবে, খুব ইন্টারেস্টিং। যা যা পড়াচ্ছি আমরা এতদিন ধরে, সব কটার উপর কিন্তু একটা করে কোয়েশ্চেন পেপার থাকবে, একটা টেস্ট মতন হবে, তোমরা সকলেই দিও কিন্তু। ওকে, আর সেখানে আমরা ওয়ান লাইনার্স গুলো দেব। আচ্ছা, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে কবি সুকান্ত একটা কথা বলে গেছিল না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ওকে, কেসটা এখানেও তাই হয়েছে। কেসটা কি হলো, মানুষ যখন আর ক্ষুধার রাজ্য থেকে বেরিয়ে আসলো, এবং যখন তার কাছে পৃথিবী কাব্যময় লাগতে শুরু করলো, এবং যখন পূর্ণিমার চাঁদকে নিয়ে সে রোম্যান্টিসাইজ করতে শুরু করলো, যখন সেটাকে আর ঝলসানো রুটি মনে হতে না লাগলো, তখন থেকেই আর্ট অ্যান্ড কালচার ডেভেলপ করতে শুরু করে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আমরা আস্তে আস্তে পড়ছি, এবং আজকে আমরা প্যালিওলিথিক এবং মেসোলিথিক নিয়ে আলোচনা করবো, নিওলিথিক চ্যালকোলিথিক পরের ক্লাসে থাকবে। ওকে, তো রক পেন্টিং ইন ইন্ডিয়া, একজন ভদ্রলোক সে দেয়ালে কিছু একটা হান্টিং সিন আঁকছে, এবং তার যে ওয়াইফ দজ্জাল মহিলা, সে কি বলছে, হান্টিং হান্টিং হান্টিং, জাস্ট ওয়ান্স কুডন্ট ইউ ড্র নাইস গ্যাদারিং সিন। লাইক সে ভেবেছে একটা পার্টি সিন হবে, একটু কিটি পার্টি টাইপের হবে, লোকজন থাকবে, সোশ্যালাইজ করছে, সেটা না এঁকে দেয়ালে শুধু হান্টিং হান্টিং আর হান্টিং এঁকে দাও সারাদিন ধরে। ঠিক আছে, তো লেটস সি কি হয়। আচ্ছা, এখানে কতজন মোটামুটি ছবি টবি আঁকি বা ছবি আঁকার সাথে যুক্ত বা জানি বা এরকম কিছু ব্যাপার? এনিওয়ান? হ্যাঁ স্যার আছি। ওকে, তো তোমরা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে যে মানুষ সাধারণত ইমাজিনেশন এর, যখন তুমি শুরু করছো, ইমাজিনেশন কিন্তু অনেক ক্রিয়েটিভ মাইন্ড থেকে আসে, কিন্তু আমরা মোরাললেস যেটা দেখছি সেটাই কিন্তু আর্ট ফর্মে ডেপিক্ট হয়ে আসে। am I not correct? যে ধরো এই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে সমস্ত গল্প পড়ছো, হঠাৎ নীলার জন্যে বা জন অরণ্যে, অরণ্যের দিন রাত্রি, ঠিক আছে, বা সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে বলো, যতজন মানে রথী মহারথী রয়েছে, তাদের ক্রিয়েটিভ যে ফরম্যাট, সেখানে কিন্তু প্রতিদিন যে সমস্ত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে সেগুলোই, বা প্রতিদিন তারা যা করছে সেটাই কোথাও গিয়ে রিফ্লেক্ট করে। এবং পেন্টিংসেও, প্যালিওলিথিক পেন্টিংসেও কিন্তু সেগুলোর আস্তে আস্তে প্রদর্শন আমরা দেখতে পাই। প্রথমত, দের ইজ নো এভিডেন্স অফ পেন্টিং ফ্রম লোয়ার বা মিডিল প্যালিওলিথিক এজ। লোয়ার বা মিডিল প্যালিওলিথিক এজে কিন্তু কোনো পেন্টিং এর এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার মানে আমরা এটা বলতে পারি না যে হতো না, হতো হয়তো, বাট আমরা এখনো খুঁজে পাইনি। তো আমরা আর্লি, মানে আমরা নিউ যে প্যালিওলিথিক এজ, সেখান থেকে দেখতে পাই ফার্স্ট ডিসকভারি অফ রক পেন্টিংস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড ইন ইন্ডিয়া 1867 থেকে 1868 এ
বাই অ্যান আর্কিওলজিস্ট যার নাম হচ্ছে আর্চিবল্ড কার্লাইল। এই আর্চিবল্ড নামটা যেহেতু একটু তোমাকে জাস্ট একটু অন্যরকম ইনফরমেশন দিয়ে রাখি যদি বোর্ড খুব না লেগে থাকে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের কিন্তু ভীষণভাবে রক পেন্টিং এর দ্বারা তিনি ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিলেন। এবং তোমরা হয়তো অনেকেই জানবে যে তিনি নন্দলাল বোসের ছাত্র ছিলেন, ঠিক আছে। কিন্তু সত্যজিৎ রায় তিনি শান্তিনিকেতনে আঁকা টাকা শিখতেন। নন্দলাল বসুর কাছে তিনি ছাত্র অবস্থায় অনেক বছর শিখেছেন, কিন্তু তার ইন্টারেস্ট চলে যায়, আঁকার প্রতি ইন্টারেস্ট চলে যায় যখন কিন্তু তিনি নাকি এই প্রি হিস্টোরিক পিরিয়ডের ছবি দেখেন। যখন স্পেনের আলতামিরার গুহায় ওই বাইসনের ছবিটা দেখেন, তখন তার মনে হয় যে পৃথিবীতে এরকম কোনো আর্টিস্ট নেই যে আমাকে এরকম ভাবে আঁকা শেখাবে। এবং তার যে মাইন্ডসেটটা কিন্তু রিফ্লেক্ট হয় আগন্তুক চরিত্রে, মানে আগন্তুক সিনেমাটায় উৎপল দত্তের চরিত্রের মাধ্যমে, ঠিক আছে। এবং এই আর্চিবল্ড কথাটা মনে পড়লে যারা প্রফেসর শঙ্কুর ফ্যান আমার মতন, এই আর্চিবল্ড নামটা কিন্তু বহুবার শুনবে, ঠিক আছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে সত্যজিৎ রায় ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম প্রিহিস্টোরিক পিরিয়ড পেন্টিংস এন্ড অল, ওকে। তো ফার্স্ট ডিসকভারি অফ রক পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, সারা বিশ্বের প্রথম রক পেন্টিং কিন্তু ভারতবর্ষে হয়। আর্কিওলজিস্ট আর্চিবল্ড কার্লাইল 12 years বিফোর দ্য ডিসকভারি অফ আলতামিরা, স্পেনের আলতামিরার যে বাইসনের কথা বলছি, যেটাকে ওল্ডেস্ট রক পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়, তার আগে কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে। সেটা কোথায় কোথায় কোন কোন জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে ভীমবেটকা কেভস, লাক্ষুদিয়ার। এখান থেকেও প্রশ্ন আসে যে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। ভীমবেটকা কেভ মধ্যপ্রদেশের, লাক্ষুদিয়ার উত্তরাখণ্ড এবং পিকলিহাল কর্ণাটকের, এই তিনটে জায়গায় কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং এই ভীমবেটকায় কিন্তু এই যে প্লেস্টোসিন পিরিয়ডের সময় মানুষ বসবাস করতো, এবং ভীমবেটকার মোটামুটি বিশাল বড় সাইজ, ঠিক আছে। সেখানে কিন্তু প্রচুর মানুষ একসাথে থাকতে শুরু করতো। তো বাইরে বরফ পড়ছে, কিছু করার নেই, খাবার দাবার মোটামুটি পাওয়া যাচ্ছে, তো বেশিরভাগ সময়টাই গুহার মধ্যে কাটাতে হচ্ছে। কি করি, চলো দেয়ালে ছবি আঁকি। এবং এখানকার যে ছবিগুলো দেখতে পাচ্ছ, আমি প্রত্যেকটা ছবি কিন্তু অ্যাজ ইট ইজ তুলে দিয়েছি। এটা আমি হাতে এঁকেছি, এগুলো আমার হাতে আঁকা, কিন্তু এটা তোমরা যদি গুগলে সার্চ করো এভাবেই দেখবে। তো দেখো অনেক কিছু জিনিস দেখতে পাবে, এবং সেই জিনিসটা কিন্তু তখনকার সোসাইটিকে কোথাও গিয়ে ডেপিক্ট করছে। প্রথমত ছবিগুলোর মধ্যে যদি আর্লি পিরিয়ডের ছবি দেখো, দেখো লিনিয়ার ফিচার, হিউম্যান ফিগার নিয়ে কিন্তু বেশি এক্সপেরিমেন্টেশন হচ্ছে না, খুব কাট কাট ছবি, ওকে। ঘোড়ার পা গুলো এরকম, ঠিক আছে। অ্যানিমাল ফিগার্স, প্রচুর পরিমাণে অ্যানিমাল ফিগার, স্টিক লাইক হিউম্যান ফিগার্স, ওকে। এবং এই যে ছবিটা দেখছো, এই ছবিটায় কিন্তু একটা যেটা ডেপিক্ট করছে, সেটা হচ্ছে কিছু মানুষ কিছু রাজ্য আক্রমণ করতে যাচ্ছে। এটা হচ্ছে সৈন্য, এটা হচ্ছে ঘোড়ার পিঠে, মানে এটা হচ্ছে পদাতিক সৈন্য আর কি, আর এটা হচ্ছে ঘোড়সওয়ারি সৈন্য। এবং এবার বলতে পারি হাঁস বা মুরগি যেরকমই হোক না কেন, এটা আসলো কোত্থেকে? এটা হচ্ছে রেশন। এই যে যুদ্ধ করতে গেলে তো খাবার দাবারের দরকার হবে, তো সেই জন্য রেশন ক্যারি করতো। তো ভীমবেটকার এই যে ছবিটা আছে, সেটা একটা যুদ্ধের সিনকে ডেপিক্ট করছে, ওকে। তার মানে এটা বোঝা গেল যে তারা যুদ্ধ দেখেছে বা এই ধরনের যুদ্ধ হতো, কারণ ছবি অনেক কিন্তু না বলা কথাকে ডেপিক্ট করে, ওকে। এবং তার সাথে সাথে আরো বহু রকমের এক্সপেরিমেন্ট হয়, যেখানে দেখা গেল যে কোনো দেয়ালে যদি সবুজ রঙের পেন্টিং হয়, ওকে, কোনো ফিগার যদি সবুজ রং দিয়ে তৈরি করা হয়, তাহলে বেসিক্যালি ইট ইজ আ ফিগার অফ আ ডান্সার। যদি সেটাই লাল দিয়ে হয়, তাহলে দ্যাট ইজ দ্য ফিগার অফ আ হান্টার। রেড কালার পেতো হিমাটাইট থেকে, এখান থেকে প্রশ্ন প্রচুর আসে, যেটাকে বলা হয় গেরু, যেখান থেকে গেরুয়া কথাটা এসেছে। গ্রিন কালার হচ্ছে এক ধরনের পাথর থেকে, যেটাকে বলে ক্যালকেডনি। হোয়াইট কালার আসে লাইমস্টোন থেকে। অ্যান্ড সিম্পল জিওমেট্রিক ফিগার্স। লাক্ষুদিয়ার উত্তরাখণ্ডে যে ছবিটা দেখতে পাওয়া যায়, ওয়েভি লাইন্স, আমরা বলতে পারি এটা অনেকটা আজকালকার দিনের অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এর মতন। সেই সময় যে ছবিটা আঁকছিল, তার মনে হয়েছিল এরকম ভাবে একটা ছবি আঁকা যেতে পারে, এবং সে এঁকেছিল। তার মানে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যে সবসময় নট নেসেসারিলি যা কিছু সোসাইটিতে হচ্ছে সেটাকেই ডেপিক্ট করতে হবে এরকম নয়। অনেক ছবি আছে যেটা হয়তো অ্যাবস্ট্রাক্ট, এবং একটা মানুষ অ্যাবস্ট্রাক্টের ব্যাপারে তখনই ভাবে যখন তার মেন্টাল ম্যাচুরিটি হয়, এটাও কিন্তু অস্বীকার করা যায় না। মানে এই ছবির মাধ্যমে কিন্তু অনেক কিছু অ্যানালিসিস করা যায়। তার মানে আমরা এটা বলতে পারি যে প্যালিওলিথিক পিরিয়ডে গিয়ে মানুষের চিন্তা ভাবনা কিন্তু আরো প্রস্ফুটিত হয়, ওকে, আরো বেশি রকম অ্যাবস্ট্রাক্টের দিকে যায়, এবং হ্যান্ড লিঙ্কড ডান্সিং ফিগার্স দেখতে পাওয়া যায়। তার মানে এটা একটা সোশ্যাল গ্যাদারিং বা কোনো রকম একটা মজার ঘটনাকে বলছে, যেখানে মানুষ একসাথে সোশ্যালাইজ করছে। হ্যান্ড লিঙ্কড ডান্সিং ফিগার্স। পিকলিহাল কর্ণাটকাতে আমরা এরকম হরিণের ছবি দেখতে পাই। তার মানে
এরকমের হোর্ডিং তারা স্বীকার করেছে। মেসোলিথিক পিরিয়ডে যখন চলে যাচ্ছি, থিমস গুলো মাল্টিপ্লাই করে যাচ্ছে, বাট পেন্টিংস আর স্মলার ইন সাইজ। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই যে ছবিগুলো দেখছো, দেখো প্রত্যেকটা জিনিস যখন প্রত্যেকটা পিরিয়ডসে যাচ্ছি, ছবির মাধ্যমে কিভাবে ইতিহাসটাকে ব্যক্ত করা যায়। সাইজে স্মল হয়ে যাচ্ছে কিন্তু থিমস মাল্টিপ্লাই করছে। হান্টিং সিনস, ডান্সিং সিনস, সোশ্যাল গ্যাদারিং সিনস, প্রচুর থিমস এর কাজ হচ্ছে, কিন্তু পেন্টিংস গুলো স্মল হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তার একটা পার্সপেক্টিভ বোধ আসছে যে আমাকে এতটা ফ্রেমের মধ্যে যদি এত এই জিনিসটাকে ফোটাতে হয়, তাহলে আমাকে ফিগার গুলোকে আরো ছোট করে আনতে হবে। এটা কিন্তু আমরা যারা ছবি আঁকি বা যারা ছবির সাথে যুক্ত, তারা কিন্তু এই জিনিসটা জানো, এটা কিন্তু রিলেট করতে পারবে। যদি আমার কাছে একটা A4 সাইজের পেপার থাকে এবং যদি আমাকে একটা মেলা বা দুর্গাপুজোর ছবি আঁকতে হয়, তাহলে আমি বিশাল বিশাল ফিগার আঁকতে পারবো না, আমাকে ফিগার্স গুলোকে অনেক ছোট করে নিতে হবে যাতে আমি পুরো থিমটাকে বোঝাতে পারি। তার মানে এখানেও আমরা বুঝতে পারছি যে সেন্স অফ পার্সপেক্টিভ, যেটা একটা পেইন্টার বা আর্টিস্টের ভীষণ দরকার, সেটা চলে আসতে শুরু করে। হান্টিং সিনস প্রিডমিনেট করতে শুরু করে। women are painted in nude or clothed. Family can be seen in some paintings. কিছু কিছু পেন্টিংস এ ফ্যামিলি গ্যাদারিংস ও দেখতে পাওয়া যায়। তার একটা বিশেষ উল্লেখযোগ্য জায়গা হচ্ছে রাজস্থানের বুন্দি। বুন্দিতে যদি যাও তাহলে এরকম একটা বাইসনের ছবি দেখতে পাবে, যার এরকম একদম সিমিলার, আমি ছবিটাকে একদম সেম এঁকেছি, মানে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু এইরকমই দেখতে। একটা সিং এরকম ঘোরালো প্যাঁচানো, একটা সিং এরকম দেখতে পাচ্ছ। যে এই যে ছবিটা, আগের যে ছবিটা, তার থেকে যেখানে একটা বেবি ফিগার আঁকা হয়েছে, জাস্ট একটা স্টিক লাইক ফিগার আঁকা হয়েছে, সেখান থেকে এই জায়গায় আসছে। তার মানে কিন্তু আরো ফাইন টিউনিং করতে অলরেডি শুরু করে দেয়। ঠিক আছে, ঠিক আছে। So that ends our discussion.